জানতে পারি যে আগে সে বেশ ভালো চাকরি করত, এই পর্যন্ত তো আমরা জেনেছি যে স্ত্রী বিয়োগের পরে মানে যখন উদ্ভ্রান্ত হয়ে যায়। আর একজন জানতে চাইছে সত্যি ঘটনা কিনা। আমরা কিছু সত্যি ঘটনা অবস্থায় অবলম্বনে কিছু কাহিনী আপনাদেরকে শোনাই বা শোনাবো, আবার একেবারে সরাসরি সত্যি ঘটনা থাকে, সাক্ষী সাবু থাকে কোনো মার্ডার কেস নিয়ে যখন আমরা কথা বলি সেখানে আমরা চেষ্টা করি আপনাদের কাছে সেখানকার যে সাক্ষী, এমনকি রাজসাক্ষী বা প্রত্যক্ষদর্শী, মামলায় যারা লড়েছিলেন সবাই থাকবেন। ছিল আমরা কিছুদিন আগে আমরা তিনটে বোধহয় আমরা মার্ডার কেস নিয়ে করেছিলাম, এটা পঞ্চম পর্ব কুয়াশার আজকে। তো তেমন খুব একটা প্রশ্ন বন্ধুদের নেই। একজন জিজ্ঞেস করছিল কায়েস চৌধুরী এবং তার স্ত্রীর কোনো শাস্তি হয়েছিল কিনা, সেটা গল্পের মধ্যেই আছে, তাদের শাস্তি হয়েছিল এবং শাস্তি তাদের ভোগও করতে হয়েছিল। তো যেটা বলছি যে সব কাহিনী মধ্যে সত্য খুঁজতে যাওয়া ঠিক না, আবার সব সত্যের মধ্যেও কিন্তু কাহিনী খুঁজতে যাওয়া ঠিক না। মোট কথা যাই হোক না কেন, কুয়াশা হচ্ছে রহস্যে ঘেরা একটি ঘটনা, প্রতিদিন আপনাদেরকে আমরা শোনাবো। তা আজকে যেহেতু গত পর্বে আমাদের যে বন্ধুরা মিস করেছে তারা আজকে আবার গল্পটা শুনতে চায়, কিন্তু আজকে আমাদের গল্পটা তো অনেক বেশি রোমাঞ্চকর। যারা মিস করেছে তারা সংগ্রহশালা থেকে শুনতে পারে। এবিসি রেডিও FM 89.2 তাদের আমাদের যে ওয়েবসাইট রয়েছে abcradiobd.fm, ওইখানে সংগ্রহশালাতে গিয়ে তোমরা আমাদের গত পর্বটা একদম ডাউনলোড করে নিতে পারবে। আর আজকের পর্ব নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল এবং সেই সাথে তারা অনুমানও করতে শুরু করেছে। কারো ধারণা আজকে খুনের কাহিনী, কারো ধারণা ভৌতিক, কারো ধারণা কোন ধরনের ক্রাইম থ্রিলার। তো আমরা কি গল্পে চলে যাবো আজকের? অনেকে অনেক ধারণা করছিল, আরো করবে ঘটনা শুনতে শুনতে আমি জানি। গতকালকে আমি প্রোমো সহ আমাদের একটা প্রোমো লিঙ্ক দিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা শুনে কি মনে হয় কেউ বলতে। অনেকে অনেক বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিয়েছে, যেটা প্রতি বলো। আজকে যে কাহিনী আমরা কথা না বলে আজকে আমরা সরাসরি কাহিনীতে চলে যাবো, মানে সেটাই খুব ভালো হবে আমাদের জন্য। তো শুরু হচ্ছে আজকে কুয়াশার গা ছমছম করা কাহিনী। আর আজকে বোধহয় আমাদের ওই কথাটা একটু বলে নেওয়া দরকার যে যাদের একটু মানে হৃদয়ে সমস্যা রয়েছে, হার্ট দুর্বল, যারা দুর্বল চিত্তের, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে এবং অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ শিশু, তাদেরকে না শুনবার জন্যই অনুরোধ করছি। কারণ আমাদের সাউন্ড এফেক্ট হয়তো অনেক সময় অনেক এমন ধরনের থাকে যেটা অনেকে নিতে পারে না, একদম নিচ থেকে উঁচু স্বরে চলে যায়, তারপর আরো কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো যারা প্রাপ্তবয়স্ক এই জন্যই বলা হচ্ছে, ঘটনার এমন কিছু জিনিস থাকে যেটা অপ্রাপ্তবয়স্কদের জন্য না শোনাই ভালো, এবং বিশেষ করে শিশু যারা, তাদেরকে বলছি তাদের জন্য এই আয়োজন নয়। এবং যারা বয়স হয়ে গেছেন, হৃদরোগে ভুগছেন বা হৃদরোগে ভোগার সম্ভাবনা আছে, তারা দয়া করে এই অনুষ্ঠানটি শুনবেন না। তো ঠিক আছে, আমরা ঘটনা শুরু করছি, সঙ্গেই থাকবেন। আর আমাদের লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠান চলাকালীন যে কোনো মোবাইল থেকে 8920 এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজ আছে এবং RJ শারমিন RJSHARMWEN এখানেও লিখতে পারেন, এবং abcradiobd.fm login/message এখানেও খুদে বার্তা পাঠাতে পারেন। সঙ্গে থাকবেন দুজনে। কিছু ঠিক করলে? কিছু ঠিক করলে? কি ঠিক করব? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। কোথায় যাবো এবার সেটা ঠিক করেছো? ওহো হ্যাঁ, এই তো রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। কোথায় এটা? বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। তোমার নিরিবিলি নামক রিকোয়ারমেন্টটা পূরণ হলেই তো হলো নাকি? রহস্যের গন্ধ পাচ্ছি। ক্রমশ প্রকাশ্য কেন? এই কেনটাও ক্রমশ প্রকাশ্য। উফ, ঠিক আছে বাবা, চোখ কান বন্ধ করে তোমার উপর ছেড়ে দিলাম। যেখানে মন চায় নিয়ে যেও। এখন শুতে চলো। এই তো আসছি একটু। আহা চলোই না। আহা আসছি তো, শেষ করে নে। রাজকান্দি রিজার্ভ ফরেস্ট বাংলো, আমাদের গল্পের কেন্দ্রবিন্দু এই রিজার্ভ ফরেস্ট বাংলো। কিন্তু তা কেন ও কিভাবে সে কথায় পরে আসছি। ডিসেম্বরের 20 তারিখ সাব্বির আঞ্জুমান 10 দিনের জন্য বেরিয়ে পড়ে মৌলভীবাজারের একেবারে প্রত্যন্ত অঞ্চলের এই বাংলোর উদ্দেশ্যে। মৌলভীবাজার থেকে প্রথমে ঢাকা মৌলভীবাজার হাইওয়ে ধরে দক্ষিণে শ্রীমঙ্গলের দিকে, শ্রীমঙ্গল থেকে প্রথমে বায়ে, তারপর ডানে শ্রীমঙ্গল ভানুয়াগাছি রোড, তারপর মাধবপুর লেক রোড ধরে মাধবপুর টি এস্টেট, আরও দক্ষিণে পাথরখোলা সি ফ্যাক্টরি। ডান দিক দিয়ে ছুটে চলছে তাদের গাড়ি। ছোট্ট একটা নদী পার হল, কালবার্টের মতন আছে একটা। এরপরে কানাইদাসী হয়ে গাড়ি ছুটে চলল আরো 10 মাইল দক্ষিণে। এরপর আর তাদের গাড়িটি এগুতেই পারেনি।
ওখানকার ছোট্ট একটি টি স্টেটে রেখে দিতে হয়েছে। সুন্দর একটা নাম টি স্টেটটার, কাঞ্চনভাঙ্গা টি স্টেট। গত 15 বছরে এদিকে রাস্তার সংস্কারের কোনো কাজ হয়নি, একেবারে বেহাল দশা। এদিকে গর্ত, ওদিকে ভাঙা, কোথাও মাটি ধসে গেছে, আর গাছের গুড়ি পড়ে আছে কিছু দূর পর পর। তাই তাদেরকে হাঁটতে হয়েছে, এবং হেঁটে আসতে 4 ঘন্টা লেগেছে তাদের। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে তারা রাজকান্তি রিজার্ভ ফরেস্টে যখন পৌঁছল, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। কি হলো? আসার পর থেকে মুখ ভার কেন? হাহা করে হাসার মতন কি হয়েছে? একটু ঝেড়ে কাশো তো। নিরিবিলি নির্জন জায়গায় বেড়াতে যাব না হয় বলেছি, কিন্তু কোনো ভুতুরে জায়গায় যাব এমন তো বলিনি। এমন এক জায়গায় এনেছো, আসার পর থেকে গা ছমছম করছে, ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। এটাই তো ভালো। শহরে থেকে তো যান্ত্রিক জীবনে একদম অভ্যস্ত হয়ে পড়েছি। একটু ফ্রেশ এয়ার, এই গ্রাম গ্রাম টেস্ট পেলে তো মন্দ না নাকি? আর এখান থেকে যদি ভালো কোনো গল্পের প্লট পাওয়া যায় তো মন্দ কি? গল্পের প্লট মানে? তুমি এখানেও তোমার লেখা ঠান্ডায় এসেছো? আরে আমি কি তাই বললাম নাকি? আমরা বেড়াবো তো, আর ফাঁকে ফাঁকে গল্পটাও একটু গুছিয়ে নেব। রাগ করো না প্লিজ। ওসব প্লিজ প্লিজ বলে কিচ্ছু হবে না, কাজটা ঠিক করনি। তোমার ক্রমশ প্রকাশ্য শুনেই আমার বোঝা উচিত ছিল। প্লিজ, গল্পটা শুনলে তোমারও মাথা ঘুরে যাবে। মোটেও না। বাজি ধরতে পারি আমি। এটা পড়ে দেখো। এটা কি? ডায়েরি? কার? এক সাংবাদিকের, নাম হচ্ছে মিজানুর রহমান। তোমার পরিচিত? ঠিক পরিচিত না, তবে আমি জানি ওনার সম্বন্ধে। উনি নিখোঁজ হন 15 বছর আগে। 15 বছর? ডায়েরিটা পেলে কোথায়? এখানেই পেয়েছি, মানে এক বন্ধুর হাত ধরে এখন আমার কাছে। এখানে মানে? এই বাংলোতেই। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন সবকিছুর মূলেই রয়েছে এই ডায়েরি আর রাজকান্দি রিজার্ভ ফরেস্ট বাংলো। 15 বছর আগে সাংবাদিক মিজানুর রহমান এই মৌলভীবাজারে এসেছিলেন একটি আদিবাসী মেয়ের খুনের ব্যাপারে তদন্ত করতে। মেয়েটার নাম সেতাক। পুরো ডায়েরি জুড়েই রয়েছে সেতাকের খুনের তদন্ত করতে এসে নানা অভিজ্ঞতার কথা। এক ভয়ঙ্কর অবিশ্বাস্য অভিজ্ঞতা। কি আপনাদের জানতে ইচ্ছে করছে না কি লেখা আছে সেই ডায়েরিতে? দুঃসহ একটি ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি একটি শোবার ঘরের ঠিক মাঝ বরাবর, যেখানে ঘটনাটি ঘটেছিল। ঘরের এক কোণে একটা খাট, আর এক পাশে পড়ার টেবিল। দেয়ালে কিছু পেইন্টিং ঝুলছে। একদম ছিমছাম একটা ঘর। হাতের ছবিটির দিকে আরেকবার তাকালাম। বিভৎস! ক্রাইম সিনের পরপরই কোন ফটোগ্রাফার ছবিটি তুলেছেন। ছবিটি সামনের দিক থেকে তোলা। শুরুতেই মেয়েটার মুখ চোয়াল ভেঙে এক পাশ থেকে ঠেলে বেরিয়ে এসেছে। চোয়ালের বাম পাশের হাড়ের সাদা অংশ বেরিয়ে আছে, চোখা ভাঙা। ঠোঁট উপড়ে দাঁতগুলো বেরিয়ে আছে, হাঁ করে আছে। জিহ্বার কিছুটা মুখের ভেতর থেকে বেরিয়ে আছে, যেন কালচে হয়ে গেছে। চুলগুলো যেন কেউ টেনে ছিঁড়েছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে মেঝেতে। চোখ দুটি খোলা, গাঢ় কালো, নিকোষ। চোখের ভ্রুগুলো যেন টেনে টেনে কেউ কপালে তুলে সেটে রেখেছে, কপালে ভাঁজ। মেয়েটার শরীর শক্ত হয়ে আছে। একটা পা বেঁকে পিঠের ঠিক নিচে চলে এসেছে, যেন কেউ অশরীয় শক্তিতে মুছড়ে দিয়েছে। ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। হাত কাটা জ্যাকেটের অনেকগুলো পকেট আমার বুক পকেটে রেখে দিলাম। এক ধরনের শিরশিরে অনুভূতি হলো ওখানটায়। ডায়েরিটার প্রথম পাতায় লেখা ছিল এসব কথা। বোঝাই যায় এসব সেই সাঁওতাল মেয়ের খুন হওয়ার পর মৃতদেহের বর্ণনা। কি বিভৎস বর্ণনা! তো যাকে যে এলাকাটাতে খুন হয়েছে সেটা মৌলভীবাজারে। চক্ষু হাসপাতালের সামনে দিয়ে শমশেরনগর রোড ধরে কিছু দূর গিয়ে বাঁয়ে যেতে যেতে একটা ছোট্ট ব্যারেজ পড়ে, মনু ব্যারেজ। তার উপরে একটা বদ্বীপের মতন আছে, চারিদিকে পানি, মাঝখানে অল্প কয়েকটি ঘর, অর্থাৎ বসতি খুব কম। ভিকটিমদের বাড়িটা ওখানে, আধা কাঁচা পাকা বাড়ি, সামনে ছোট্ট এক টুকরো উঠোন আর বাঁশের বেড়া। এমনিতে মফস্বল শহর, তার উপরে এই বাড়িটা পড়েছে শহরের এক প্রান্তের দিকে, নিঝুম এলাকা। ঢাকার অফিস থেকে এত দূরে কাজটা কেউ সহজে নিতে চায়নি, তাই একটি জনপ্রিয় পাক্ষিকের সহকারী শামীম ওসমান দায়িত্ব দিয়েছিলেন মিজানুর রহমানকে।
খোপার বাঁধন আলগা কর গো, খোপার বাঁধন দিলে হি মেরা ফস গই, দিল হি মেরা ফস গই। আসবো? ও হ্যাঁ, কামিং। ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। একটা ভেরি ইম্পর্টেন্ট রিপোর্ট করতে হবে। ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ। সাবজেক্ট কি? সাঁওতাল মেয়ের রহস্যজনক মৃত্যু। ড্যাম শিওর এটি একটি পরিকল্পিত খুন। পুলিশ রিপোর্ট তাই বলে। ভেরি ইন্টারেস্টিং। নাও ইউ হ্যাভ টু প্রুভ ইট। সাঁওতাল মেয়ে? জায়গাটা কোথায়? মৌলভীবাজার। কিন্তু এত দূরে। নো আর্গুমেন্ট। এত ভালো সুযোগ কিন্তু কিন্তু বলে হেলায় হারিও না। ফ্রিল্যান্সার হয়ে আর কতদিন? সোজা সপ্তাহ হিসাব। ভালো স্টোরি দাও, চাকরি কনফার্ম। আর ইউ সিরিয়াস? তাহলে আজ রাতেই রওনা দাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। সেই শোবার ঘরের দেয়ালেই ঝোলানো মেয়েটার একটা ছবি দেখলো মিজানুর। হাসি খুশি চঞ্চল একটি মেয়ের ছবি যেরকম হয় সেরকমই আর কি। আসলে সবাই দেয়ালে হাসি খুশি ছবিই রাখতে চায়, মন খারাপের ছবি কি আর দেয়ালে কেউ ঝুলিয়ে রাখে? আর যে ছবিটা সেটা হচ্ছে একটি সাঁওতাল মেয়ের ছবি। বয়স 16 কি 17 হবে, তবে বেশ আধুনিক। আর 8-10টা শহরের মেয়ের মতোই, কাপড় চোপড় যেরকম হয় সেরকম, বোচা নাক, চকচকে চুল, বড় বড় দুটো দাঁত সামনের দিক থেকে, অনেকটা খরগোশের মতো, তবে মানানসই, সুন্দর উজ্জ্বল ত্বক। সাঁওতালরা সাধারণত একটু গাঢ় বর্ণের হয়, মেয়েটার গায়ের রং ঠিক সেরকম নয়। একটু অদ্ভুত তো বটেই। মাথায় একটা জলপাই রঙের কাপড়ের ব্যান্ড, তাতে লাল সাদা সুতো আর পুঁতির কাজ। চোখের পাতায় আইশ্যাডো লাগানো সবুজ রঙের। তবে যে জিনিসটি মিজানুরের নজর কাড়ল সেটা হলো মেয়েটির চুলের ঝুঁটিতে গাঁথা একটি চুলের কাঁটা। কয়েকটা রঙিন পালক বেরিয়ে এসেছে তা থেকে। কাঁটার এক প্রান্তে বেশ কিছু সুতোর প্যাচ, সেগুলোও রঙিন সুতো, বেশ সুন্দর দেখতে, তবে অনেক পুরনো। পরন্ত দুপুর 2:30 বাজে। কড়া রোদের আলো জানালা দিয়ে মেঝেতে পড়ছে। জ্বরের উত্তাপ সে আলোতে। মেঝের ধুলোতে পায়ের ছাপ বসে যাচ্ছে। অনেকদিন আসে না এই ঘরে কেউ, বুঝে নেয় মিজানুর। ইতিমধ্যে হত্যাকাণ্ডটির পর প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেছে। মিজানুরের জানা মতে ভিকটিমদের সেরকম কোনো আত্মীয় পরিজন নেই, অন্তত প্রতিবেশীর কাছ থেকে সাহায্যমূলক কোনো ইনফরমেশনও সে পায়নি। থানার অফিসারের কাছ থেকে বাড়ির চাবিটা চেয়ে নিয়ে মিজান একাই চলে আসে এই বাড়িতে। ব্যস্ততার কারণে ওসি সাহেবও আসতে পারেননি। খুট করে কোন একটা শব্দ হলো কোথাও। মিজানুরের মনে হলো সে কি ভুল শুনছে। বাড়িটাতে সে ছাড়া আর তো কারো থাকার কথা না সেই মুহূর্তে। দরজা তো লাগিয়ে দিয়েছিল সে ভাবতে লাগলো, দাঁড়িয়ে পড়ল, এমনকি নড়ছেও না। দুপুরের নির্জনতা তার কানে খা খা করছে। ঘরের ভেতর গুমোট বাতাস, হবারই তো কথা। দরজা জানালাগুলো বন্ধ ছিল অনেক দিন যাবত। আবারও শব্দ। এবার মনে হলো শব্দটা এলো বসার ঘর থেকে। কেউ যেন কাঠের কোনো কিছু টেনে সরালো। অকারণেই এক ঝলক রক্ত বয়ে গেল সারা শরীরে। পায়ের থেকে একটা শিহরণ মাথায় উঠে এলো। বসার ঘরে উকি দিতে মিজানুর বেশ অবাক হয়ে গেল। একটা লোক উপর হয়ে সোফার পিছনে কি যেন খুঁজছে। মিজানুর অনেকটা রুষ্ট গলায় রাগ হয়ে জিজ্ঞেস করলো, এই যে, কে আপনি বলুন তো, আর এখানে কি করছেন? লোকটা চমকে গেল, এত চমকে গেল যে আরেকটু হলে উল্টেই পড়ত। তার সামনে কোন রকমে উঠে দাঁড়ালো। ফুল হাতা একটা শার্ট গায়ে, হাতায় আর কলারে ময়লা দাগ, গায়ে হাতা কাটা একটা সোয়েটার। তখনও ঠান্ডা পড়েনি সেভাবে, হেমন্ত মাস চলছিল। মুখে খোঁচা খোঁচা দাড়ি, উদ্ভ্রান্ত চোখের দৃষ্টি। মিজানের সন্দেহ হলো চোট্টন না তো আবার। না না, যা ভাবছেন তা নয়, আমি মোটেও চোট্টর নই। তো কে আপনি? জি, আমি সম্পর্কে সেতাকের ছোট চাচা হই। সেতাক? যে মেয়েটা মারা গেছে ওর নাম সেতাক। ভাড়ামি করছেন? আমি যদ্দূর জানি ভিকটিমের কোনো আত্মীয় স্বজন নেই। কথাটা পুরোপুরি সত্য নয় মশাই, কাগজে কলমে নেই,
তবে দুনিয়াতে সবারই কেউ না কেউ থাকে মশাই। শুনলাম ওর মাও নাকি মারা গেছে কিছুদিন আগে। জানি। আপনি ঢুকলেন কিভাবে বলুন তো? দরজা তো ভেতর থেকে লাগানো ছিল। কিছুটা কারসাজি তো করতেই হয়েছে। আপনি জানেন আপনি যা করেছেন তাতে ফেঁসে যেতে পারেন? জানি মশাই, জানি। জেনেও? আশ্চর্য। আর আমি এখনো বুঝলাম না আপনি কিভাবে ভিকটিমের চাচা হন। আপনি নিজেই তো উপজাতি নন। লোকটা কোনো জবাব দিল না। বিস্মিত হলেও লোকটাকে কিচ্ছু বলল না মিজানুর। কোনো কাহিনী আছে নিশ্চয়ই। সে ভাবল দেখা যাক ঘটনাটা কোথায় যায়। লোকটা আবার খোঁজায় ব্যস্ত হল। আচ্ছা, অনেকক্ষণ তো কথা হলো, আপনি জানতে চাইলেন না আমি কে? আপনি সাংবাদিক, দেখেই বুঝেছি মশাই। লোকটা একটু বোকা বোকা হাসি দিল, আর সেটা দেখে আর কিছু বলল না মিজানুর। ব্যাটার মুখে মশাই মশাই শুনতে শুনতে বেশ বিরক্ত হয়ে গেছিল সে। অবশেষে খুঁজে পেয়েছে সেই জিনিসটা সে। গোসলখানার একটা তাকের উপরে সেই রঙিন পালক আর সুতোর চুলের কাঁটাটি, ছবিতে যেটা মিজানুর সাঁওতাল মেয়েটির মাথায় গোজা দেখেছিল। লোকটা তার প্যান্টের পকেট থেকে একটা চ্যাপ্টা পিতলের বাক্স বের করল। তার ভেতরে এক টুকরো মখমলের কাপড়ে ভাঁজে রাখলো কাঁটাটি খুব যত্ন করে। অসংখ্য প্রশ্ন জমে গেল কিন্তু আপনার কাছে। তা চলুন কোথাও বসি। আপনাকে আমার ভালো লেগেছে মশাই, আপনাকে বলা যায়। কুয়াশা কুয়াশা কুয়াশায় আমরা এতক্ষণ শুনছিলাম বেশ প্রথম থেকে বেশ রোমাঞ্চকর। সেটাই সেই তোমার কি বলে সেটাকে, রাজকান্দি রিজার্ভ ফরেস্ট, সেখানে একটি বাংলো, রিজার্ভ ফরেস্টের বাংলো, সেখানে একটি দম্পতি, নিঃসন্তান দম্পতি গেছে একটা সুন্দর সময় কাটাতে। সেখানে গিয়ে একটা ডায়েরি পাওয়া, সেই ডায়েরিতে কিছু চরিত্র এবং সেখানে একটা বিভৎস লাশের বর্ণনা, একেবারে গা কাটা দিয়েছে সময়। হ্যাঁ, ভীষণ। যখন আমি বলছি কিভাবে মারতে পারে, সেটাই যেভাবে যখন আমি বলছিলাম আমার নিজেরই খুব ভয় লাগছিল ঘটনাটা যখন প্রথম আমি শুনি বা জানি। তো এর মধ্যে অনেকেই লিখে পাঠিয়েছেন, লিখেছে প্রতি সোমবার অধীর আগ্রহে অপেক্ষা শুধু ভয়ঙ্কর সুন্দর কিছু রহস্যের জন্য। শারমিন আপু, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস ভয়ঙ্কর রহস্যময় মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য। লিখেছেন এটা ফারজানা মামুন। আর একে লিটন লিখেছে আসলে আমাদের কমেন্টসগুলি করব কোথায়? গল্প এন্ড পর্ব দিয়ে একটা স্ট্যাটাস দিলেই তো হয়। আর কিছু আসলে খুবই একটা আমরা দ্বিধায় থাকি মানে সংশয়ের মধ্যে থাকি যে কি করব। কারণ কেউ বলছে একটু ঘটনাটা বলতে, আবার কেউ বা বলছে যে SMS পড়তে, কেউ আবার বলছে সোজা গল্পে চলে যেতে। তো কোনটা কাকে রেখে কাকে ছেড়ে কাকে রাখি? আর স্ট্যাটাস কিন্তু দেওয়া আছে, লিংক আজকের গল্পের যে প্রোমোটা আমরা প্রচার করেছি সেই প্রোমোটা কিন্তু সবগুলো এবিসি রেডিওর পেজ থেকে আর শারমিনের পেজ থেকে সবখান থেকে পোস্ট করা হয়েছে। ওইখানে গিয়ে নিচে সরাসরি লিখলে আমরা কমেন্টস গুলো খুব জলদি পেয়ে যাই। আচ্ছা, আমার মনে হয় আমরা কি আর একটু কথা বলতে পারবো? হ্যাঁ, আমরা আরেকটু কথা বলি, মিনিটের কথা বলে আমরা তারপর আবার গল্পে চলে যাচ্ছি। শারমিন আপু, কুয়াশা প্রোগ্রাম ইজ বেস্ট প্রোগ্রাম, আই লাভ দিস প্রোগ্রাম। আর এবিসি রেডিওকে থ্যাঙ্কস। কুয়াশা, আচ্ছা কুয়াশাকেও অসম্ভব ভালো লাগে। তরুণ সাইদ লিখেছেন এটা। আর আরেকজন লিখেছেন আমি তো ভয়ে পাচ্ছি না, এইরকম গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, সবাইকে যে ভয় পেতে হবে কোনো কথা নেই, তবে দারুণ হচ্ছে লিখেছে রাজু আহমেদ, এবং খুব জোশ, বাট ভয় পাচ্ছি না। আমরা চাই যাতে কেউ ভয় না পাক, ভালো লাগুক সবার। আবার ভয় না পেলে পুরো অনুভূতিটা তো পাবে না। তোমরা এখন ভয় পেলে কেউ স্বীকারও করবে না যে ভয় পাচ্ছে। অনেকে ভয় পাওয়াটাকে একটা দুর্বলতা মনে করে, মনের দুর্বলতার বহিঃপ্রকাশ। একটা জরুরি প্রশ্ন, খোকন মাহমুদ জানতে চায় কোন ওয়েব অ্যাড্রেস থেকে রহস্যগুলো ডাউনলোড করা যাবে। সেটা হচ্ছে ABC Radio BD.FM। সেখানে গিয়ে সংগ্রহশালা একটা জায়গা রয়েছে, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে কুয়াশার সবগুলো পর্ব। শারমিন, আর আমরা যেটা বলছিলাম যে আমরা যে পর্যন্ত শুনেছি যে
মিজানুরের সঙ্গে দেখা হয়েছে সেতাকের চাচার, ছোট চাচার রমিজ হায়দারের সঙ্গে, এবং তার সঙ্গে বেশ জমেও গেছে তাদের আড্ডা। তারপরে কি হয় সেটা শুনতে আমরা এখনই চলে যাই নাকি? সেটাই, হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, তারপরে আবারও ফিরছি। সঙ্গেই থাকবেন, আর যারা শুনছো এবং শুনছেন লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 এবং এবিসি রেডিও FM 89.2 ফ্যান পেজ আছে, আর যে শারমিনের ফ্যান পেজ আছে, আর এবিসি রেডিও BD.FM/message সঙ্গে থাকবে। লোকটার সাথে হাঁটতে হাঁটতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালের সামনে চলে আসে তারা। ভালো একটা খাবারের হোটেল আছে এখানটায়, ভাই ভাই হোটেল। এই হোটেলের নামগুলো এরকমই হয় সব সময়। তো হোটেলের এক কোণা টেবিলে গিয়ে বসলো দুজনে। হোটেলে তেমন একটা ভিড় নেই, সন্ধ্যাবেলা হলে এই হোটেলে দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, এত ভিড় থাকে। আর বসতে হলে তো রীতিমতো যুদ্ধ করতে হয়। তো যাই হোক, কিছু সিঙ্গাড়া, ডালপুরি আর দুধ চা অর্ডার দিল মিজানুর। লোকটা একটা গল্প বলছে। সেতাকের মা, আজব অর্থ সন্ধ্যা, আর সেতাকের অর্থ হচ্ছে সকাল, সন্ধ্যা সকাল। বাহ, মামের কি চমৎকার নাম। সাঁওতালদের গায়ের রং সাধারণত গাঢ় হয়, কিন্তু গল্পের শুরুতে মিজানুরের ডায়েরি থেকে আমরা জেনেছি সেতাকের গায়ের রং বেশ উজ্জ্বল। হয়তোবা বাবার গুণে সেতাক তার গায়ের রং পেয়েছে, কিন্তু আজবের গায়ের রং ছিল গাঢ় সাঁওতালদের মতন। তো যাই হোক, আজবের যখন বয়স 14 কি 15 হবে, আজিম হায়দার আজবকে দেখে আজবের রূপে মুগ্ধ হয়ে গেলেন এবং আজবের বাবার সাথে কথা বললেন তাকে বিয়ে করার জন্য। আজবের বাবা সেই সাঁওতালদের গোত্রপ্রধান। মেয়ের এমন সৌভাগ্যে তিনি বেশ খুশি হয়ে গেলেন এবং খুশি হয়ে তিনি রাজি হয়ে গেলেন। যদিও এটা সাঁওতালদের সচরাচর নিয়মের বাইরে, যে তাদের গোত্রের বাইরে সাধারণত তারা বিয়ে দেয় না, তবু এরকম একটা সুযোগ তো আর বারবার আসে না। তাই আজবের বাবা সেই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। নেপেল করা হলো। নেপেল মানে হচ্ছে সাঁওতালি ভাষায় তারিখ নির্ধারণ, আনুষ্ঠানিক কন্যা দর্শন আর কি। আমাদের যেরকম কনে দেখা বলে বা মেয়ে দেখতে যাওয়া বলে, সেরকম একটা ব্যাপার। ওরা নিজেদের বাড়িতে কখনো মেয়ে দেখায় না বা কনে দেখায় না, অনুষ্ঠান হয় প্রতিবেশীর বাড়িতে। এটা সাঁওতালদের এক ধরনের প্রথা বা নিয়ম আর কি। এর পরে যে প্রথা, সেটার নাম হচ্ছে গণং টাকা অনুষ্ঠান। ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে কিছু সাজ পোশাকের জিনিস আর 75 টাকার পাঠানো হয়। আজিমের পক্ষ থেকে সেই নিয়ম বা সেই আচার পালন করতে গেল বাংলার সব কর্মচারীরা। এদিকে আজিম হায়দারের বাড়ির লোকেরা, এমনকি রমিজ হায়দারও তখন পর্যন্ত কিছুই জানে না। গান বাজনা হলো, হাড়িয়া খাওয়া হলো। হাড়িয়া হলো সাঁওতালি এক ধরনের তরল মাদকদ্রব্য বা অ্যালকোহল বলা যায়, যেটা যাকে ভাত ও কিছু লতা পাতা এই সমস্ত পচিয়ে তারপরে তৈরি করা হয়। সাঁওতালি নিয়মে তারপরে তাদের বিয়ে হলো। সদ্য তৈরি রেস্ট হাউসে হলো বাসর ঘর। কিছুটা ভয়, শঙ্কা আর দ্বিধায় থাকলো আজব। ভাবতে থাকলো, এত সুখ কি তার কপালে সইবে? তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমার তোমাকে অনেক ভালো লেগেছিল। তোমার ওই গভীর কালো চোখে আমি হারিয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এখানেই আমার ঠিকানা, আমার আর কোনো গন্তব্য নেই, নিয়তি নেই। তুমি শুধু আমার জন্যই জন্মেছ। তুমি কিন্তু বলনি আমাকে তুমি পছন্দ করো কিনা। এই পাগলি, চুপ করে আছো কেন? একটু কাছে আসো। আমার ঘুম পেয়ে গেছে বাবু, শুয়ে পড়ছি। হ্যাঁ, আজিম খুব অবাক হয়, কিছুটা অপমানিত বোধ করে। সে স্পষ্টই বুঝতে পারল যে আজব তাকে এড়িয়ে যাচ্ছে। তবে কি তাকে তার পছন্দ হয়নি? কয়েকদিনে আজিম আরো বেশ কিছু বিষয় লক্ষ্য করল। আজব মন মরা হয়ে থাকে সবসময়, কোনো কথা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। দিনকে দিন অবস্থা আরো খারাপের দিকে যেতে লাগলো। ভীষণ একটা দুশ্চিন্তা পড়ে গেল আজিম। ভাবলেন, মেয়েটা কি তাকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি? এবং প্রায় দেখতো রাত্রিবেলা চিৎকার করে উঠত আজব। ঘুমের মধ্যে আজবের গোঙানি ও চিৎকারের শব্দ শুনতে শুনতে আজিম ঘুমোতেও পারত না রাতের বেলা। একদিন শেষ বিকেলে আজিম হায়দার আজবকে ধরলেন এবং জিজ্ঞেস করলেন যে তার কি হয়েছে। সত্যি করে বলো তো, তুমি কি আমাকে নিয়ে সুখী নও? খুশি তো বাবু, বহুত খুশি। তাহলে সমস্যাটা কোথায়? ডর করে বাবু। কিসের ভয়? আমাকে ভয় পাও?
না, তাহলে আমার এত সুখ সইবে না বাবু, ও আমাদের ক্ষতি করবে। কি বলছো এসব? আজবের কথায় অবাক হয়ে গেল আজিম। আজবকে অনেকবার জিজ্ঞেস করার পর এক বিচিত্র গল্প শোনালো, গাদ্রবঙ্গার গল্প। গাদ্রবঙ্গা হচ্ছে সাঁওতালদের এক অপদেবতা। ধনী হওয়ার লোভে সাঁওতালদের গোত্রপ্রধানরা এর পুজো করে বা পুজো দেয়। আর গাত্রবঙ্গা হচ্ছে বামুন, 7-8 বছরের বাচ্চার মতো দেখতে। সেই অপদেবতাকে লালন পালন করা হয়। বিনিময়ে অপদেবতা এনে দেয় মূল্যবান পাথর, সোনা, রূপা ইত্যাদি নানা কিছু মূল্যবান জিনিসপত্র। কোথা থেকে আনে কেউ জানে না, কিন্তু বিনিময়ে চরম এক মূল্য দিতে হয় তাদেরকে। গোত্রপ্রধানদের ছোট সন্তানদেরকে গাত্রবঙ্গার হাতে তুলে দিতে হয়। কেউ জানে না তাকে নিয়ে গাত্রবঙ্গা কি করে, আর কারণ কেউ খুঁজেও পায় না। লোকমুখে কিছু কথা প্রচলিত আছে যে গাত্রবঙ্গা নাকি তার বলিকে খেয়ে ফেলে। উফ, ভাবতে আমার গা কাটা দিয়ে উঠছে। তবে সাঁওতালদের 12টি গোত্রের সবাই কিন্তু আবার গাত্রগঙ্গায় বিশ্বাস করে না। কিছু কিছু লোক করে, আবার কেউ কেউ করে না। আজবদের গোষ্ঠীও সেরকম একটি গোষ্ঠী যারা গাত্রবঙ্গাকে বিশ্বাস করে। আজবের বাবাও নাকি গাত্রবঙ্গা পালতেন। বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর থেকে সে গাত্রবঙ্গাকে আর কেউ দেখেনি। আজব তার বাবা মায়ের ছোট সন্তান ছিলেন। নিয়ম অনুযায়ী আজব গাত্রবঙ্গার বলি, যেটা আমি একটু আগে বলছিলাম। কিন্তু আজিম হায়দারের বিয়ের প্রস্তাব পেয়ে তাদের লোভের মুহ কেটে যায়। তারা ভাবলেন মেয়েটাকে যদি একটু ভালো ঘরে দিতে পারি, মন্দ কি। ঘটনাটা চেপে গিয়ে বিয়ে দেন মেয়েকে। কথিত আছে গাত্রবঙ্গা কন্যা সন্তানদের 16 বছর পরে কুমারী বলি গ্রহণ করেন। আজবের 15 চলছিল তখন। আজবের ভয় তাই যে সে কুমারিত্ব হারালে হয়তো গাত্রবঙ্গা অশুভ কিছু করে বসতে পারে, এবং গত কয় রাত ধরে নাকি সে গাত্রবঙ্গাকে তাদের ঘরেও দেখেছে। তাই রাতে সে চিৎকার করে উঠত। আজিম ভাবেন এই কারণেই আজ তাহলে 7 দিন হয়ে গেল আজবের সঙ্গে এখনো তার শারীরিকভাবে কোনো সম্পর্ক হয়নি। গল্পে বিশ্বাস না করলেও আজিম হায়দার 4 পাশে লোক লাগালেন। নো ম্যানস ল্যান্ডের খুব কাছাকাছি এক সাঁওতালি পাহাড়ি গ্রামে এক তান্ত্রিকের খোঁজ পাওয়া গেল। জায়গাটা অনিরাপদ, তবুও আজিম সেই তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিককে যখন সব ঘটনা সে খুলে বললেন, দেখা গেল সে গাত্রবঙ্গায় গভীর বিশ্বাসী। সে আজিমকে একটি চুলের কাঁটা দিল আজবের জন্য। রুন্ডে বা বারু নামক এক ধরনের পাহাড়ি প্রাণীর হাড়ে পবিত্র রঙিন 7 সুতোর প্যাচ, মন্ত্রবদ্ধ গিট আর 7টি চিলের পড়ন্ত পালক দিয়ে তৈরি। বলল এটা একটি রক্ষা কবচের মতন সবসময় পড়ে থাকতে, এবং এটাই আজবকে রক্ষা করবে গাত্রবঙ্গার কাছ থেকে। তাহলে গাত্রবঙ্গা আর কোনো ক্ষতি করতে পারবে না। তান্ত্রিকের দেওয়া সে কবচটি আজিম আজবকে এনে দিলেন। আজবের চেহারায় রং ফিরে এলো। খুব করে সাজল সে রাতে আজব। মেয়েটাকে অসম্ভব সুন্দরী, মায়াবী এক পরীর মতন লাগছিল। চাঁদের জ্যোৎস্নার আলো, পাহাড়ি তুহিন শীতল বাতাস, রাত জাগা পাখির ডাক, আর রাতের অন্ধকারে আজব এবং আজিম একেবারে কাছাকাছি চলে এলো। তারপর বিভোর হয়ে ঘুমালো দুজন। কি বন্ধুরা, কি মনে হচ্ছে, কি অবস্থা মনের এই পর্যন্ত? একটা খুব চমৎকার দৃশ্যে আমরা মানে এই পর্যন্ত এই ঘন্টার শেষ করলাম। অবশেষে আজব এবং আজিমের মধ্যে একটা স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক সেটা হয়ে গেল, এবং তার কারণের পিছনে যা ছিল সেটা আমরা জানলাম। তো আমরা ফিরে এসে আবারও মূল ঘটনা যাবে, তখন আমরা আবারও বলে নেব। হাতের সময় খুব কম, ছোট্ট একটা বিরতি। আরেকটু কথা বলতে পারবো নাকি? আর কথা বলতে পারছি না। আমরা ফিরে এসে আবার বলে আবার মূল আরো সামনের দিকে ঘটনা এগিয়ে যাব। তো ছোট্ট খবর শুনবো এখন। সঙ্গে আছে শারমিন এবং প্রতি। কুয়াশা চলছে এবিসি রেডিও 89.2 রহস্য রোমাঞ্চের গল্প শুনতে। আবার আমন্ত্রণ জানাচ্ছি কিছু ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর লিখতে থাকুন 8920 নম্বরে, অনলাইনে সরাসরি এবিসি রেডিও bd.fm/message, আর ফেসবুকে আর যে শারমিন এবং এবিসি রেডিও FM 89.2 এই হচ্ছে আমাদেরকে লেখার ঠিকানা। কুয়াশা ঘনীভূত হচ্ছে এবিসি রেডিও FM 89.2 সঙ্গে আছি শারমিন, শারমিনের সঙ্গে আছি ব্রতি। আমরা কুয়াশার এমন একটা জায়গায় আছি, আমরা যে পর্যন্ত গল্প শুনলাম আমরা কিন্তু এখনো কিছুই বুঝতে পারছি না যে কি হতে যাচ্ছে। তবে কিছু একটা আজ করতে পারছি আমরা, একটু একটু করে আরো একটু আমরা জানবো। তো এই মুহূর্তে যে বন্ধুরা প্রশ্ন করেছিল, অনেকেই কিন্তু জানতে চাইছে, অনেকের প্রশ্ন আছে, তো সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে।
যদি না যেতে পারি তাহলে তারাও কিছুটা বুঝতে পারবে না। কিছু বন্ধু একটু দেরিতে যোগ দিয়েছে, তাদেরকে বোঝাবার জন্য কিছু কথা বলতে হবে। প্রতি তোমাকে কেউ কিছু প্রশ্ন করেছে? প্রচুর প্রশ্ন আছে বন্ধুদের, তবে রাশেদ ঝালকুড়ি থেকে জানিয়েছে সে ওই জায়গায় গিয়েছিল, রাজকান্দি ফরেস্ট বাংলোতে, এবং ভীষণ নির্জন একটা জায়গা, 2 দিন ওখানে ছিল, ঘুরতে অনেক ভালো লাগে সেখানে, কিন্তু সন্ধ্যার পরে বাংলো থেকে বের হওয়া যায় না। আর সেটা কি গাদ্রগঙ্গার কারণে হতে পারে। আর গাদ্রগঙ্গা আসলে কি সেটা কিন্তু আমরা এখনো জানি না। আচ্ছা, একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছে গাদ্রগঙ্গা কি আজুবদের বাসায় থাকতে। এই প্রশ্নের জবাব আমি একটু পরে দিচ্ছি। তার আগে প্রতীকে বোধহয় অনেকে প্রশ্ন করেছে যে, হ্যাঁ, রাসনা গ্রিন রোড থেকে বলেছে, তারপরে মন লিখেছে ফিরোজ চৌধুরী, তারা সবাই বলছে একটু দেরি করে এসে যোগ দিয়েছে, প্রথম দিকটা মিস করে ফেলেছে। ছোট্ট করে আমি চট করে বলে দিচ্ছি। আমাদের গল্পটা আজকে এরকম যে সাব্বির এবং আঞ্জুমান এক নিঃসন্তান দম্পতি। তাদের বেশ একটা লম্বা সময় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের সন্তান নেই বলে যেটা হয় সবসময় তারা একটা মনের মধ্যে একটা আক্ষেপ, একটা দুঃখ নিয়ে ঘুরে বেড়ায়, এবং সে কারণেই তারা যখনই ছুটি পায় দুজন এদিক ওদিক বেরিয়ে যায় বেড়াতে। সাব্বির হচ্ছে একজন লেখক এবং আঞ্জুমান হচ্ছে স্কুলে পড়ায়। তো তারা গেছে রাজকান্দি রিজার্ভ ফরেস্ট বাংলোতে। সেখানে খুব নিরিবিলি একটি জায়গায় আমরা দেখছিলাম তারা গল্প করছে, দুজনের মধ্যে একটু খুনসুটি দেখছিলাম। এক ফাঁকে সেখানে সাব্বির আঞ্জুমানকে একটি খুব পুরনো ডায়েরি দেয় পড়তে, এবং সেই ডায়েরি খুলে ডায়েরির মধ্যে যে ঘটনাটি সেটাই হচ্ছে আজকে আমাদের কাহিনী। আচ্ছা, ডায়েরিটা একজন ক্রাইম বিট রিপোর্টার, হ্যাঁ, তিনি রেখে গিয়েছিলেন। তার নাম হচ্ছে মিজানুর, এবং মিজানুরের সেখানে যে একটি বর্ণনা আছে যে মিজানুর একটি ঘরের মধ্যে একটা ছবি হাতে দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর সে ছবি, একটি মৃতদেহের ছবি। সেটা বিভৎস বর্ণনা, যেটা আমি করতে চাই না। আরেকটা কথা বলে রাখছি, যেটা মিস করেছো বা মিস করেছেন সেটা কিন্তু আগামীকালই আমাদের এবিসি রেডিও BD.FM এ আমাদের যে পেজ সংগ্রহশালায় গেলেই সেখানে ডাউনলোড করে তুমি শুনতে পারো। তারপর আমি এই ফাঁকে বলে রাখছি যাতে পরবর্তীতে তোমার এই যে টানটান উত্তেজনা সেটা থাকে। আর আরেকটা জিনিস শারমিন একটু ছোট্ট করে বোধহয় ধরিয়ে দেওয়া দরকার, যে মিজানুর রহমান যে সাংবাদিক, উনি নিখোঁজ। ওনাকে এখন আর এটা তো গল্পের সাথে সাথে আসবে, সেটা আমরা জানবো যে উনি নিখোঁজ, গত 15 বছর ধরে নিখোঁজ। তো এটাও আলোচনার মধ্যে আমরা জানতে পারি আঞ্জুমান এবং সাব্বিরের আলোচনা থেকে। আর তারপরে সেই বর্ণনা, যে ডায়েরিটা সাব্বির দিল আঞ্জুমানকে পড়তে, তো সে পড়তে পড়তে সেই ডায়েরিতে কি লেখা আছে সেটাই কিন্তু আমাদের মূল কাহিনী গল্পের। তো একটা খুব ওই সে বিভৎস মৃতদেহের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে মিজানুর একটি ঘরের মধ্যে। যে ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, এবং সেই ছবিটি একটি আদিবাসী মেয়ে, যে আদিবাসী হলে রঙিন একটি ছবি, তার গায়ের রং দেখে বোঝা যায় না যে আসলে সে মিক্সড, আর এটা বোঝা যায়, কারণ আদিবাসী মেয়েদের গায়ের রং যেরকম হয় একটু গাঢ় হয়, সেরকম এখানে একটা বিশেষ গোষ্ঠীর কথা বলা হয়েছে। তো সেই গোষ্ঠীর মেয়েরা, ছেলেরা আসলে একটু ডার্ক, চাপা গায়ের রং, মানে ডার্ক হয়, খুব ফর্সা হয় না। তো যেটা গল্পের মধ্যে যেটা লেখা আছে যে এলাকাটাতে খুন হয়েছে সেটা মৌলভীবাজারে, এবং ডায়েরির পাতায় লেখা ছিল সেসব কথা, যে বোঝা যায় যায়, এবং সেই ইনভেস্টিগেশন করতে পাঠানো হয় মিজানুরকে সে পত্রিকা অফিস থেকে, এবং মিজানুর সোজা সেখানে চলে যায়। সেখানে গিয়ে তার রমিজ হায়দার নামে একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, যে কিনা যে মেয়েটি খুন হয়েছিল সেতাকে চাচা হয় সম্পর্কে, এবং তার সঙ্গেই মিজানুর রহমান এই ব্যাপারটি নিয়ে অনেক আলাপ আলোচনা করে, এবং আমরা জানতে পারি সেখান থেকে যে রাত্রেবেলা যখন মিজানুর সেই ঘরে ছিল, সেই বাংলোতে, তখন ঘরের মধ্যে খুটখাট শব্দ, নানা রকম কেমন একটা ভৌতিক পরিবেশ, খুব মানে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে, যার কারণে মিজানুর প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং তারপরেই দেখে যে সেটা আসলে মিজান সাহেব ছিলেন। যেভাবে মিজান সাহেবের সঙ্গে আলাপ হয় সেটাই আমি বলছিলাম। মিজানের সঙ্গে তারপরে কথা হয়, সে সমস্ত কিছু বলে। তো তারপরে একটা অদ্ভুত জিনিস চোখ কাড়ে মিজানুরে, সেটা হচ্ছে মেয়েটির মাথায়, তখন ছবির মধ্যে দেখেছিল সেটা চুলের কাটা, এবং বিচিত্র একটা চুলের কাটা, চিলের পালক, নানা রঙের সুতো পুঁতির কাজ করা। সাধারণত সচরাচর আমরা দোকানপাটে এরকম ধরনের চুলের কাটা দেখি না, একটু অন্যরকম এবং বেশ পুরনো সেটাকে বলা যায়। এবং মিজানুর যখন এটা দেখলেন যে এটা
খুব যত্ন করে রমিজ রমেজাদের একটা বাক্সের মধ্যে মখমলের কাপড়ে পেঁচিয়ে রাখলো। তারপরে হাঁটতে হাঁটতে তারা দুজনে গল্প করতে মনে হয় যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কিছু। চুলের কাটাটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ঘটনার মধ্যে, সেটা আমরা একটা আন্দাজ করে নিতে পারি, কিন্তু আমরা জানি না সামনে কি আছে। আর যখন সেই রমেশ হায়দারের সঙ্গে হাঁটতে হাঁটতে মিজানুর চক্ষু হাসপাতালের সামনে চলে আসে, সেখানে ভালো একটা খাবারের দোকান আছে, একটা হোটেল, সাধারণ একটা হোটেল যেরকম হয় ছোটখাটো এলাকায়, সেখানে তারা ডালপুরি সিঙ্গারা সব খেতে থাকে। এবং তখন মিজানুর একটা অদ্ভুত রহস্যময় গল্প বলে, সেটা হচ্ছে যেটা আমাদের গল্পের মূল বিষয়, সেটা হচ্ছে যে প্রশ্নটা বন্ধু করছেন গাদ্রবঙ্গা। গাদ্রবঙ্গা হচ্ছে সেই আদিবাসীদের একটি অপদেবতা, যেটাকে কেউ অত্যন্ত বিশ্বাস করে, আর কেউ কেউ আদিবাসীদের মধ্যে, কারণ তাদের ধারণা, আদিবাসীদের মধ্যে ধারণা যে এই অপদেবতা বা এই গাদ্রবঙ্গাকে যদি তারা বলি দেয়, তাহলে সেই বলির বিনিময়ে তারা প্রচুর ধন সম্পদ, অনেক মূল্যবান রত্ন বা টাকা পয়সা অনেক কিছু তারা পাবে, এবং সেই কারণেই তারা এই কাজটি করে থাকে। এবং বলির কিন্তু একটা নিয়ম আছে, যেই বলিটি দিবে তার সেই তার মানুষ, সেই ব্যক্তিটিকে হতে হবে সেই পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান, তাকে বলি দিতে হবে। এবং যদি মেয়ে হয় তাহলে কুমারী হিসেবে, কুমারী মানে 16 বছরে কুমারী অবস্থায় তাকে বলি দিতে হবে। তো তখন যে গল্পের মধ্যে আরেকটা চরিত্র থাকে, সেটা হচ্ছে সেই রমেশ হায়দারের ভাই আজিম হায়দার। তিনি সেখানে কাজে গিয়েছিলেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি, সেখানে কাজে গিয়েছে। সেখানে গিয়ে সে আদিবাসীদের সঙ্গে তিনি যখন তার আলাপ হয়, সে আদিবাসীদের যে কি বলে সেটাকে মাহাত, অর্থাৎ যে গোত্রপ্রধানের মেয়েকে দেখে সে মুগ্ধ হয়ে যায়, তার প্রেমে পড়ে। তার নাম হচ্ছে সেতাক, আর আজুব, তার নাম হচ্ছে আজুবের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এবং বিয়ের পর থেকে সে আজুবকে খুব মনমরা দেখতে পায়। আজুব বিয়ের রাতের থেকেই আজিমের থেকে কেমন যেন একটা দূরত্ব বজিয়ে রাখে, কাছে আসতে চাইতো না। প্রথম আজিম ভেবেছিল হয়তোবা আদিবাসী মেয়ে হয়তো বা পছন্দ হয়নি, অথবা সে লজ্জা পাচ্ছে, ভয় পাচ্ছে, নানা রকমের প্রশ্ন তার মনের মধ্যে ছিল। কিন্তু পরে দেখলো যে না, ব্যাপারটি খুব গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে, যখন সে প্রায় দেখতো রাতের বেলা ঘুমের মধ্যে সে চিৎকার করে ওঠে এবং তার গোগানির শব্দ পায়। তো একদিন সে জিজ্ঞেস করে ফেললো যে তার কি হয়েছে, তাকে কি তার পছন্দ হয়নি, আজিমকে কি আজুবের পছন্দ হয়নি, কি কারণে সেরকম করছে। তো তখন আজুব একটি অদ্ভুত গল্প শোনায়, এবং এটাই গাদ্রবঙ্গের গল্প যেটা আমরা বললাম। এবং আজুবের ধারণা যে যেহেতু সে তার বাবার একদম কনিষ্ঠ সন্তান, এবং সে যেহেতু মেয়ে এবং তার বয়স এখন 15-16 হয়নি, তো সুতরাং সে যদি তার কুমারিত্ব হারায় তাহলে হয়তো গাদ্রবঙ্গা তাদের রুষ্ট হবে। এবং এটা নিয়ে আজকের কাহিনী। আমার মনে হয় আমরা আবার কাহিনীতে চলে যাই। তবে শেষ পর্যন্ত ওই যে চুলের কাঁটাটা যে তার রক্ষা কবচ, এটা চুলের কাঁটাটা পায় হচ্ছে একজন কি যেন তান্ত্রিক বলে। হ্যাঁ, ভালো কথা মনে করেছে। মিজানুর এই সমস্ত শুনে একজন তান্ত্রিকের কাছে যায়, যেখানে সাধারণত সচরাচর কেউ যায় না। তারপরে সে সেখানে যায় এবং গিয়ে দেখলো যে সে তান্ত্রিকও অসম্ভব গাদ্রবঙ্গায় বিশ্বাস করে। তারপরেও গাদ্রবঙ্গার কাছ থেকে রক্ষা করবার জন্য এই চুলের কাঁটাটাকে একটা রক্ষা কবচ বলা যেতে পারে, যেটা সঙ্গে থাকলে, যেরকম অনেক সময় নানা ধরনের আমরা শুনি না, জিনের বা ভূতের আছরে বিভিন্ন রকম তাবিজ অনেক কিছু দেওয়া হয়, অনেকে পড়ে থাকেন, সেরকমই তাদের মধ্যে এরকম একটি নিয়ম যে এইটি পড়লে সাধারণত তারা বিশ্বাস করে এটাতে যে গাদ্রবঙ্গা কোনো ক্ষতি করতে পারবে না। তো সেটা যখন সেতাক আজুব হাতে পেয়ে সে ভীষণ খুশি হয়ে যায়। তার ভিতর যে ভয় সংখ্যা সব সে আস্তে আস্তে কেটে যায়, এবং সে রাতে সে তার স্বামীর সঙ্গে কাছাকাছি চলে আসে। তারা দুজন, অর্থাৎ তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্ক, একটা স্বামী স্ত্রী যে সম্পর্ক, সেটা হয়ে যায়। এবং তারপরে ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালে কি হলো সেটা আমরা এখন শুনবো। যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, ভয় পাবেন না। ব্রতী এবং শারমিন সঙ্গে আছি। শুনছেন এবিসি রেডিও 89.2। আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 8920। আর যে শারমিনের ফ্যান পেজ আছে, এবিসি রেডিও ফ্যান পেজ আছে, সেখানেও লিখতে পারেন। আর এবিসি রেডিও bd.fm/message এখানে মেসেজ পাঠাতে পারেন। সঙ্গে থাকুন। কুয়াশা বাবু,
সকালে কেয়ারটেকারের আত্মচিৎকারে ঘুম ভাঙল আজবের। রেস্ট হাউসের সামনে একটা কঙ্কালের মতো মরা গাছ, কোনো পাতা নেই, তারই একটা ডালে ঝুলছে আজিম হায়দার। বুকে তার গেঁথে আছে একটা মোটা শুকনো ডাল, আর তাতেই বেঁধে ঝুলছে মরদেহটা। আজবের গগন বিদারে চিৎকারে ডানা ঝাপটে উড়ে যায় বনের পাখি। চিৎকার করে কাঁদতে লাগলো সে। পাহাড়ি পথ দৌড়ে আজব নিজ গ্রামে ফিরে এলো। বিলাপ আর আর্তনাদ সেখানেও। তার বাবা মা ভাইকেও পাওয়া গেছে গ্রামের পাশের ঝড়ার নিচে। তারাও মৃত, তাদের শরীরের বিভিন্ন জায়গা থেতলে গেছে, যেন পাথর দিয়ে নির্মম ভাবে মেরেছে কেউ তাদের। মাটিতে লুটিয়ে পড়ল আজব এবং বুঝল যে গাদ্রবঙ্গা তার বলি পায়নি, এবং গাদ্রবঙ্গা তার বলি না পেলে সে পরিবার ধ্বংস করে দেয়। আয়ুব চিৎকার ও বিলাপ করে কাঁদতে লাগলো। রমিজের কাছ থেকে আজিম ও আজবের গল্প মন্ত্রমুগ্ধের মতো শুনছিল মিজানুর। শুরুতে গাঁজাখুরি গল্প মনে হয়েছিল তার, পরে বেশ গল্পের মধ্যে ডুবে যায় সে। লোকটা থামতেই মিজানুর জিজ্ঞেস করল, এর পরে কি হলো? এর পরের ঘটনা সংক্ষিপ্ত। আমরা টেলিগ্রাম পেলাম, ভাইয়ের মরদেহ ঢাকায় নিয়ে আসা হলো। আমাদের পরিবার থেকে আজুবকে মেনে নেওয়া হলো না। সবাই চলে এলেও আমি থেকে গেলাম। আজুবের জন্য মৌলভীবাজারে একটা ছোট্ট জায়গা কিনে ছোট্ট একটা বাড়ি করে দিল। ভাইয়ের দায়ভারটা আমাকে খুব পীড়া দিচ্ছিল। মৌলভীবাজার জায়গাটা আমার চেনা জানা, কয়েকবার এসেছিলাম এদিকে। আর শ্রীমঙ্গলে থাকলে হয়তো ঘটনাগুলো আজুবকে ভোগাবে, তাই ওকে ওখান থেকে নিয়ে এলাম। একজন স্থানীয় নিঃসঙ্গ বুড়িমাকে তার সাথে রেখে এলাম ব্যবস্থা করে। তার দেখভাল করার প্রতিশ্রুতি দিয়ে চলে এলাম। কিশোরী একটা মেয়েকে অসহায়ভাবে ফেলে রেখে আসতে সত্যিই অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার এখনো মনে পড়ে তার সজল চোখের টলমলে চাহনি। ঢাকা ফেরার পথে সারাটা সময় খুব ক্লান্ত বোধ করছিলাম। তারপর আমি নিয়মিত আজবের ঠিকানায় চিঠি পাঠাতাম আর সাথে কিছু টাকা। বছরখানেক পরে একটা চিঠির উত্তর পেলাম, ধন্যবাদ সহ একটা সুসংবাদ, সেতাকের জন্মের সংবাদ। সেবার রমিজ আজবকে দেখতে গেলেন। কিশোরী মেয়েটা যেন এখন আরো বড় হয়ে গেছে। হাতের কাজ করে সে বেশ কিছুটা স্বাবলম্বীও হয়েছে। তাকে পেয়ে যেন মেয়েটা কি রেখে যে কি করবে বুঝে উঠতে পারছিল না। এত খুশি হয়েছে, প্রচন্ড খুশিতে সে আত্মহারা হয়ে গিয়েছিল। এরপরে অনেক দিন আর ওইদিকে যাওয়া হয়নি রমিজের, কিন্তু যোগাযোগ ছিল। রমিজের বাবা মা তো নেই, এমনকি স্ত্রীও আজব বা সেতাককে মেনে নিতে পারেনি। বড় ভাইয়ের দায়বদ্ধতার বোঝা হিসেবে একরকম গোপনেই যোগাযোগ রাখতেন তিনি আজবের সাথে। পাছে বাড়িতে কেউ জেনে ফেলে এই ভয়ে আজবকে তিনি চিঠিও লিখতে বারণ করেছিলেন। তারপর একটা লম্বা বিরতি, আজবের সাথে একরকম যোগাযোগ বিচ্ছিন্নই হয়ে যায়। দীর্ঘ 15 বছর পরে একদিন ছোট্ট একটা চিঠি পান রমিজ, কাঁচা হাতের লেখা। আজব নাকি আবারও গাদ্রবঙ্গাকে দেখেছে গতকাল, তাদের ঘরে এসেছিল। নিজের কবচটি সে সেতাককে দিয়ে দিয়েছে। তিনি চিঠিতে রমিজকে অনুরোধ করেছেন কোনো দুর্ঘটনা হলে যেন সেতাককে দেখে রাখেন রমিজ। চিঠিটা পড়ে রমিজের বুকটা হু হু করে উঠল। ব্যস্ততার কারণে সেবারও যেতে পারলেন না তিনি। এরপরে 7-8 মাসের বিরতি, কোনো খবর নেই। রমিজ তখন দেশের বাইরে ছিলেন। যখন ফিরে আসেন সপ্তাহ 2 পরে একটা পুরনো চিঠি পান তার ডেস্কের উপরে। আজবের ঠিকানা থেকে চিঠিটি এসেছে, কিন্তু অন্য হাতের লেখা। তিনি খামটা খুলে চিঠিটা পড়লেন। চিঠিতে লেখা আজব মারা গেছে। কিভাবে কেউ জানে না। ডাক্তার বলেছে হার্ট অ্যাটাক। সেতাক স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখে যে তার মা মেঝেতে পড়ে আছে। মাই তাকে বিপদে আপদে রমিজের সাথে যোগাযোগ করতে বলেছিল। কবচটা সবসময় সাথে রেখেছে। আয়ুবই তাকে বলে গিয়েছে, তবুও নাকি তার ভয় হয়।
সে নাকি কিছু একটা অনুভব করে সব সময় তার ঘরে, বিশেষ করে রাতের বেলা। এক ধরনের পোড়া গন্ধ পায়, মানুষের পশম ফুললে যেরকম গন্ধ হয় ঠিক তেমন, কিন্তু কিছু দেখতে পায় না। ঢাকার কাজগুলো গুছিয়ে উঠতে উঠতে বেশ কিছুদিন দেরি হয়ে গেল, আর তারপরই সেতাকের মৃত্যুর ঘটনা। আপনার কি মনে হয় কেন এমন হলো? কাঁটাটা যেহেতু গোসলখানায় পেয়েছি, বেচারি হয়তো গোসলের পরে কাঁটাটি পড়তে ভুলে গিয়েছিল। আপনি কি গাদ্রবঙ্গায় বিশ্বাস করেন? দেখুন, 5-5টা মরা মানুষ আছে কাহিনীটাতে। বিশ্বাস অবিশ্বাস জানি না, বাট আই হ্যাভ রিজনেবল ডাউট। লোকটার মুখে ইংরেজি শুনে চমকে উঠল মিজানুর। কেরানির মতো চেহারার লোকটার দিকে ভালো করে তাকালো আবার। আমি আগামীকাল শ্রীমঙ্গল যাচ্ছি, রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। ওখানে রেস্ট হাউসটায় উঠব। আপনি যেতে চাইলে কাল সকাল 8টা নাগাদ এইখানে থাকবেন, তুলে নেব। দেরি হলে ফোন করবেন, অপেক্ষা করব। আর এই নিন আমার ফোন নাম্বার। লোকটার হাত থেকে কার্ডটা নিল মিজানুর, ভালো করে দেখল। রমিজ হায়দার, হায়দার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। একটু পরে খাবার হোটেলটার সামনে সাদা ধবধবে বিশাল একটা পাজেরো গাড়ি এসে থামল। মিজানুর বেশ অবাক হয়ে তাকিয়ে রইল, তার হিসাব মিলাতে বেশ কষ্ট হচ্ছিল। শুনুন, সব তো শেষই হয়ে গেছে, আপনি এখন কেন আসলেন? এক ধরনের অনুশোচনায় ভুগছি মশাই। ভাইয়ের দায়ভার পালন করতে পারিনি আমি, আর পিশাচটাকে আমার দেখার বড় শখ। তবে আমি এখন একজন পাখি পর্যবেক্ষক। শিকার করতে যা যা লাগে সবই আছে আমার কাছে। চলি। লোকটা গাড়িতে উঠেই শহরের দিকে চলে গেল। কোনো ভালো হোটেল টোটেলে উঠেছে বোধহয়। মিজানুর স্থবির হয়ে বসে থাকলো বেশ কিছুক্ষণ। লোকটাকে দেখে প্রথমে একজন মামুলি বলে ভেবেছিল সে। লোকটার শেষ কথাটার ইঙ্গিত তাকে বেশ দুশ্চিন্তায় ফেলে দেয়। না জানি কি ভয়ঙ্কর একটা অধ্যায় অপেক্ষা করছে তাদের জন্য রাজকান্দি রিজার্ভ ফরেস্টে। কি জানি একটা ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে, কে জানি রাজকান্দি রিজার্ভ ফরেস্টে। আমরা কেউ জানি না এখন পর্যন্ত, কিন্তু তার আগ পর্যন্ত আমরা যতটুকু শুনলাম একটু জটিল কাহিনীটা, তাই না বলতে? সেটাই। আমরা তো ভাবছিলাম যে গাদ্রবঙ্গা বলে যে ব্যাপারটা, সেটা হয়তো আজুব এমনি এমনি ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে আজুবের স্বামীর মৃত্যু, মানে আজিম হায়দার মৃত্যু, এবং পরপর আরো পরিবারের পুরো পরিবারের মৃত্যু, এবং অতটুক বয়সে একটি মেয়ে, অভিভাবকহীন, স্বামীহীন। রমিজ হায়দারের খুব কষ্ট লাগলো, যার ফলে সে যেহেতু তার ভাতৃবধূ, তারা লাশ নিয়ে আসলেন আজিম হায়দারের ঢাকায়। এবং আমরা শুনলাম যে আজুবকে মৌলভীবাজারে ছোট একটা জায়গা কিনে বাড়ি করে একজন বয়স্ক মহিলার কাছে তার দেখাশোনা করতে রাখা হলো। এবং তারপরে দীর্ঘ 15 বছর কেটে গেছে। প্রথম একটু যোগাযোগ থাকলো রমিজ হায়দারের সঙ্গে, পরে আজুবের যোগাযোগ হয়নি। তবে 15 বছর পর একটা চিঠি পেয়ে আজুবের কাছ থেকে রমিজ হায়দারের ভেতরটাকে নাড়িয়ে দেয়। আবারও গাদ্রবঙ্গের কথা লেখা, সে নাকি দেখতে পায়, তার ঘরেও নাকি সে রাতের বেলা আসে। তো যেহেতু তখন আজুবের একটা সন্তানও হয়ে গেছে এবং সেটা তার ভাইয়ের সন্তান, সবকিছু মিলিয়ে তার একটা টান তো আছেই, রক্তের একটা বাঁধন তো আছে। সে কারণেই সে সেখানে যাবে কি যাবে না সেরকম একটা জিনিস চিন্তা করতে থাকে। কিন্তু তারপরেও সে নানা কারণে, নানা ব্যস্ততার কারণে সে একটা শিল্প কারখানা এবং প্রতিষ্ঠানের মালিক, এবং সে ভুলে যায়। কিন্তু পরবর্তীতে মানে দেশের বাইরে ছিল, দেশের বাইরে গেল, সপ্তাহ দুয়েক পরে সে একটা চিঠি পায়, বেশ পুরনো একটি চিঠি, এবং সেটা কিন্তু আজুবের হাতের লেখা না, অন্য একটি হাতের লেখা একটা চিঠি পায়। যে চিঠিতে পড়ে সে বুঝতে পারে যে আজুব আর নেই, মারা গেছে। কিভাবে মারা গেছে কেউ জানে না, তবে ডাক্তারের সন্দেহ সে হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং সে তাকে স্কুল থেকে ফিরে এসে দেখে যে তার মা ঘরের মেঝেতে পড়ে আছে, এবং মাই তাকে সব সময় বিপদে আপদে রমিজের সাথে যোগাযোগ করতে বলে রেখেছিল, যে তার চাচা আছে, চাচার সঙ্গে যেন সে কোনো বিপদে পড়লে চাচাকে যোগাযোগ করে, এবং সে রক্ষা কবচে কিন্তু সব সময়ের সাথে রাখছে। আজুবি তাকে বলে গিয়েছিল। তবুও তার নাকি ভয় হতো, সে নাকি একটা কিছু অনুভব করতে দরকার, বিশেষ করে রাতে এক ধরনের পোড়া গন্ধ পেত সব সময়। মানুষের পশম পড়লে যেমন গন্ধ হয় সেরকম গন্ধ, কিন্তু কিছু দেখতে পেত না।
কিন্তু মানে হয় না যে একটা অনুভূতি, আমরা কিন্তু টের পাই যে অন্য কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, সে যদি আমরা যদি সরাসরি তার দিকে নাও তাকাই, সেখানে এরকম যদি একটা অনুভূতি তার ভিতরে এসেছে। হ্যাঁ, সেটাই, মানে খুব অদ্ভুত একটা বিষয় যে আদিবাসীরা যে অপদেবতা বিশ্বাস করে, এবং অপদেবতার আমরা কিন্তু এরকম ঘটনা, এদের যে মিথ্যা ঘটনা সেরকম না, এরকম কিন্তু প্রচুর আছে। আদিবাসী যারা বিশেষ করে খুব প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা এই সমস্ত জিনিসে বিশ্বাস করে এবং তারা নিয়মিত বলি দেয়, নানা ধরনের কথা আমরা দেখেছি। হ্যাঁ, একবার ন্যাশনাল জিওগ্রাফিকে একটা এরকম তোমার কামরূপ কামাখ্যার ঘটনা দেখিয়েছিল, যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক বা এই জাতীয় জিনিস সেগুলো কিভাবে চর্চা করে, কি করে তারা, শ্মশান, রাতের বেলা শ্মশান থাকে। এবং ব্ল্যাক ম্যাজিক কিন্তু শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গাতেই আছে। স্লিপি হলো বলে একটা ছবি আছে, তুমি দেখেছো বোধহয় ছবিটা, জনি ডেপের ছবি, অসম্ভব ভয়ের একটি ছবি। আমার মাঝে মাঝে মনে হয় সেই ছবিটা যদি আমি রেডিওতে দেখাতে পারতাম, অ্যাটলিস্ট সাউন্ড ট্র্যাকটা শুনলে মানুষের গা ছমছম করে ওঠে। তো এরকম ভ্রান্ত ধারণা নিয়ে আমরা মনে করি যে এগুলো ঠিক না, এগুলি কি আসলে আছে, এর কি কোনো অস্তিত্ব আছে, এই সমস্ত অপদেবতা বা জিন প্রেত। ব্রতী, তোমার কি মনে হয়, তুমি কি বিশ্বাস করো এসবে? একটা লম্বা সময় পর্যন্ত বিশ্বাস ওভাবে করতাম না, তবে হয় না অনেক রকমের ব্যাপার স্যাপার তো আছে যেটা আমরা জানি না, আমাদের চিন্তা ভাবনা কিংবা আমাদের জানার পরিধির বাইরে, তো একেবারে যে সবকিছু উড়িয়ে দেওয়া যায় সেটাও কিন্তু আমার মনে হয় না। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, এটা অনেক আগের ঘটনা। আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, আমার এক বোন ছিল, সে আমার ছোট, ঘুমিয়ে আছি বেশ রাতের বেলা। আমার মনে হলো যে আমাকে কেউ খুব শক্ত করে ধরে রেখেছে, তার বললাম যে হয়তো ভয় পাচ্ছে, ভয় পেয়ে হয় না অনেক সময় এরকম করতেই পারে। এত বেশি জোরে চেপে ধরেছিল যে আমি ব্যথা পাচ্ছিলাম রীতিমতন। তো একটা সময় আমি বললাম, কি তুমি কি ভয় পাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ভয় পাচ্ছ? তো আমার চোখ খুলে গেল। যখনই আমার চোখ খুললো মনে হলো খুব দৌড়ে ঘর থেকে কেউ চলে গেল আমাদের অ্যাটাচ বাথরুমের দিকে। কিছুক্ষণ পরে আমি যখন উঠে বসলাম, আমি দেখলাম সে গভীর ঘুমে মগ্ন। তা আমার হয়তো বাথরুম থেকে চলে সেই ফাঁকে বোধহয় আমার চোখ লেগে গিয়েছে। তো আমি ওকে ডেকে উঠলাম, তুমি কি বাথরুমে গিয়েছিলে? কারণ আমি একটা অবয়ব না, একটা ছায়া মতো দেখতে পাচ্ছি যে দৌড়ে, আমি যখন উঠে গেছি কে কে বলে যে তুমি কি ভয় পাচ্ছ, তখন চলে বাথরুমের দিকে যাচ্ছে, বলে যে হ্যাঁ। আর না, আমি তো উঠিনি, আমি বাথরুমের দিকে যাইনি। বললাম তুমি উঠোইনি? বলে না। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা একটা খাটে ছিলাম না, আমরা কিন্তু দুইজন দুই খাটে ঘুমানো। তা আমি ভাবছিলাম ভয় পেয়ে হয়তো সে তার খাট থেকে উঠে আমার কাছে। এবং একদিন না, পরপর দুদিনে এই ঘটনা। তুমি কোন দুঃস্বপ্ন দেখোনি তো? না, এটা কোনো দুঃস্বপ্ন, আমি ফিল করেছি টোটাল জিনিসটা, আমি এমন ভাবে ফিল করেছি যে আমার এখনো গা কাটা দেয়। এবং এটা পরপর দুদিন ঘটেছে একই ঘটনা। এবং তারপরে যেটা হয়, আমার মাকে বলার পর সূরা টুরা পড়ে অনেক কিছু করে তারপরে আমি সেখান থেকে এখন পর্যন্ত সেটাই বলছে যে আমি কিন্তু এইসবে বিশ্বাস করি না মোটেই, আমি একেবারেই বিশ্বাস করি না। ভূত প্রেত এগুলোর কোনো অস্তিত্ব নেই আমার কাছে, কিন্তু এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। এবং এটা সত্যি ঘটনা, আমি চিমটি দিয়ে দেখেছি আমি সজাগ কিনা। এবং এখনো মনে পড়লে তারপরে আমি বেশ কয়েকদিন রাতের বেলা বাতি জ্বালিয়ে ঘুমিয়েছি। আমি আমার ঘরে একা থাকি, মানে তুমি এই ঘটনাটা আমাকে আগামীকাল দিনেও বলতে পারো না। আমি আজকে এই জন্য বললাম যে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, যে আসলে কিছু কিছু অস্তিত্ব থাকে বোধহয়, বা এমন কিছু ঘটনা ঘটে যেটা যে রহস্যের কোনো কিনারা হয় না, যেটা আদৌ সত্যি না মিথ্যা, সেই দ্বিধার মধ্যে আমরা থেকে যাই সারা জীবন। যে এই জিনিসটার প্রশ্নের উত্তর কিন্তু আমি সারা জীবন খুঁজে যাব, আমি সারা জীবন মনে করতাম যে আসলে কি ছিল, কি হয়েছিল সে রাতে। একদিনের কথা না আমি বুঝলাম, আমি মনকে প্রবোধ দিলাম যে না, আমার ভুল হতে পারে, আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম, কিন্তু পরের দিন কি ছিল এবং আমার যতদূর মনে পড়ে পরপর 2-3 দিন এরকম ঘটনা ঘটেছিল। তারপরে আমি রাত জেগে থাকতাম, আমাকে লোহা পুড়িয়ে পানি খাওয়ানো হলো, যা করানো হয় নানা কিছু। তারপর দোয়া দুরুদ পড়ে রাত্রে ঘুমালাম। আস্তে আস্তে মনকে খুব বোঝানোর চেষ্টা করলাম, জেগে থাকতাম রাত্রেবেলা, বাতি জ্বালিয়ে ঘুমাতাম বেশ কিছুদিন, পরে আর কখনো ঘটেনি। তবে সেই একই ঘটনা ঘটেছিল আমার সেই বোনটির সঙ্গে। আচ্ছা, তোমাদের এই ঘরেই? হ্যাঁ, ওই ঘরেই এবং একই প্রশ্ন সে আমাকে করেছিল। আচ্ছা, আর হয়নি কখনো পরে। এটা একটা খুব, আমি বরাবর এই ধরনের যদি আমি মানে ভয়ের স্বপ্ন দেখলে আমি সেটা স্বপ্ন ভেবে উড়িয়ে দিতে অভ্যস্ত। তো এরপরে হয়তো আমি নতুন করে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো তোমার। আমি খুব সাইন্টিফিক্যালি মানে অনেক কিছু, অনেক সময় দেখা যায় বাতি নিভে যাচ্ছে, কেউ হয়তো ভয় চোটে সব ফেলে টেলে দৌড়, আমি কিন্তু দৌড় দিই না,
কানেকশন লুজ হয়ে গেলে অনেক সময় হতে পারে এটা। অনেক সময় আপনি ফ্যান বন্ধ, সেটাও হতে পারে বিজ্ঞানের কারণে। আমরা যদি সাইন্টিফিক ওয়েতে চিন্তা করি তাহলে সেটাও হতে পারে। সে সমস্ত এগুলো কোনো খুব একটা ইয়ে না। বা কল থেকে তো পানি হঠাৎ কল খুলে, কলের হয়তো প্যাচটা ঢিলা ছিল, আমি সেটাই চিন্তা করি, যার ফলে ভয়টা চলে যায়। কিন্তু এইটার আমি কি ব্যাখ্যা দিব? যাই হোক, এটা ব্যাখ্যা আমি আর এখন দিতে চাচ্ছি না, আমার কোনো কাহিনী আমি বলতে চাচ্ছি না। আমি জাস্ট এই জিনিসটাকে বোঝানোর জন্য যে তখন করি কি, এই ভয়ের জন্য যেরকম আমাকে বাড়ি থেকে বলো যে তুমি কোনো তাবিজ টাবিজ বা এরকম কিছু সাথে রাখো, তাহলে হয়তো তোমার কিছুটা একটা পর্যায়ে কিন্তু প্রতি আমার মনে হয়েছিল যে আমি সত্যিই যখন সেকেন্ড ডেতে এই ঘটনা ঘটলো যে আমি সত্যি কিছু একটা রাখি, আমার কিছুটা রাখা উচিত সঙ্গে। মানে এই বিশ্বাসটাই ছিল হচ্ছে আজব এবং সেতাকার মধ্যে, যে মানুষ যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে ব্যর্থ হয় তখন হচ্ছে তারা এরকম কোন একটা প্রতীক কিংবা একটা চিহ্ন, কোন একটা জিনিস হয়তো বহন করে, সেই জিনিসটা শুভ এই বিশ্বাস নিয়ে। তো তারপরে দেখা যাক কি হয়। আমরা এরপরে গল্পে যাবো নাকি আমরা আরেকটু কয়েকটা বন্ধু প্লিজ নেক্সট একজন লিখেছে কাহিনীটা অনেক ভালো লাগছে, প্লিজ কন্টিনিউ, অবশ্যই কন্টিনিউ করবো। আমরা মনে হয় গল্প শুনি। হ্যাঁ, আমরা গল্প শুনি, নাহলে আমরা গল্পটা ভুলে যাবো কোথায় আমরা ছিলাম। সবাইকে আবার বলছি, ভয় পাবেন না। সঙ্গে আছি শারমিনের প্রতি, কুয়াশা চলছে রেডিও 99.2 লিখে পাঠাবার ঠিকানা যেখানে মোবাইল থেকে 8920 এবং আরজি শারমিনের ফ্যান পেজেও লেখা যেতে পারে, এবিসি রেডিও 89.2 পেজেও লেখা যেতে পারে, এবং এবিসি রেডিও bd.fm/মেসেজ এখানেও মেসেজ পাঠানো যেতে পারে। আর 1 মিনিটের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমরা, তারপর সরাসরি কাহিনীতে চলে যাব, তাই কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। মন খারাপের মতন নিয়ে এসেছে নাকি? দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? এটার কি লাইসেন্স আছে? জি মশাই, আছে। ও, কাজে লাগতে পারে, তাই নিয়ে এলাম। আচ্ছা, কি খাওয়া যায় বলুন তো? কিছু শুকনো চিড়ামুড়ি আর গুড় এনেছিলাম, খেয়ে শুয়ে পড়ুন, কাল সাঁওতালদের গ্রামে যাব। মিজান চোখ বন্ধ করে আছে, মাথার কাছে একটা কুপি জ্বলছে, তার আলোতে ঘরের কিছুটা আলোকিত হয়ে আছে, কিন্তু তারপর নিঃসীম অন্ধকার। সে চোখ বড় বড় করে দেখতে পেল পায়ের কাছে মাথার উপর দিয়ে দুজোড়া হাত অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসছে। মিজানুরের শরীর শক্ত হয়ে যায়, সে নড়তে পারে না। হাত দুটো লিকলিকে সরু সরু আঙুল আর বাঁকানো নখ, তারপর যেন ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠল। একটা বামন, 7-8 বছরের বাচ্চার মতন বেঢপ দেহ, কেমন যেন লিকলিকে, অস্বাভাবিক বড় মাথা, অস্বাভাবিক বড় দুটো চোখ, সে চোখে কোনো পাপড়ি নেই, কোনো ভ্রু নেই, চামড়া টান টান, যেন পুড়ে শুকিয়ে গেছে। ওটার হাতে কালো মতন যেন একটা কি চকচক করে উঠল, কাঠের হাতুড়। লম্বা নলটাকে ভয়ঙ্কর গভীর সুরঙ্গের মতন লাগে ওর কাছে। চিৎকার করতে চাইলেও গলা দিয়ে ঘরঘর মতন একটা কেমন যেন একটা বাতাসের মতন বেরিয়ে আসলো সেখান থেকে। গভীর রাতে ঘুম ভেঙে যায় মিজানুরের। একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে, তবে দুঃস্বপ্নটা ঘুমিয়ে নাকি জেগেই সেটা সে মনে করতে পারে না। স্বপ্নটা দেখার পর থেকেই সে ঘামছে, বুঝতেই পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার, কিন্তু ঘরে 1 ফোঁটাও পানি নেই। এরকম একটা ভয়ানক দুঃস্বপ্ন সে জীবনেও কোনোদিন দেখেনি। অন্ধকার ঘর, কুপি জ্বলছে না, কাঁথাটা নিজেকে গুটিয়ে আনলো। সে আরো নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো। সারা দিনের ধকল আর রমিজ হায়দারের অশুভ গল্পের কুফল এসব কাজ হচ্ছে না। বাতাসে কেমন যেন একটা পোড়া গন্ধ। প্লাস্টিক পুড়ছে নাকি? না, অনেকটা যেন পশম পোড়ার মতন গন্ধ। পরদিন বেশ সকাল সকাল রমিজের সাথে আজবদের গ্রামে এসে মিজানুরের মনে হলো যেন ছবির মাঝখানে সে চলে এসেছে। পাহাড়ের বাদামি মাটি, খাজে খাজে গাছপালা, আর ঢালগুলোতে ছোট্ট ছোট্ট কুটির। অনেকটা দূরে দূরে সরু সরু অনেকগুলো বাঁশের উপর দাঁড়িয়ে আছে বাড়িগুলো। বাঁশের বেড়া, বাঁশের চাঁচির চাল, তার উপরে সম্ভবত শনপাতার ছাউনি, ছোট ছোট 4 কোণা জানালা, তাতে আবার রঙিন কাপড়ের পর্দা। আশেপাশে বেশ কিছু বাঁশের মাচান, তার উপরে লাউ কুমড়োর আবাদ, বেশ কিছু ফলের গাছও দেখা গেল, কমলা গাছ। মাহাতের বাড়িটা একটু বড়, ঢালের উপর দিকে। এখানে বলে রাখছি, সাঁওতালদের গোত্রপ্রধানকে ওরা মাহাত ডাকে। ওদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো। রমিজ হায়দার নিজেকে পাখি পর্যবেক্ষক দাবি করলেন। তিনি বললেন যে তিনি পাখি পর্যবেক্ষক, এখানে তিনি পাখি দেখতে এসেছেন, এবং মিজান তার সহকারী। তারা সরল মনে বিশ্বাস করলো তাদেরকে।
ওদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেল মিজানুর আর রমিজ। জানলো খুব শীঘ্রই এখানে একটা বিয়ে হতে যাচ্ছে। তারই প্রস্তুতি চলছে সারা গ্রাম জুড়ে। কিছু লোক এসে জড়ো হলো মাহাতের বাড়িতে। সাধারণত সাঁওতালদের গোত্রপ্রধানের বাড়ির কাছেই মানহিতান থাকে। মানহিতান হচ্ছে এক ধরনের উঁচু মাটির ঢিবি, মানে একটা স্টেজের মতন আর কি। মাহাতের পরিচয় বহন করে এবং সব শুভ কাজে শুরু এবং শেষ হয় মানহিতানের ওপরেই। এখানেও ওরা তেমনই দেখলো, তবে একটু ভিন্ন গোছে। মানহিতানের উপর একটা গোলা মতন বাঁশের ঘর, একটা দরজা, কোনো জানালা নেই। উপরে চোঙের মতো একটা চালা। বেশ অদ্ভুত মনে হলো মিজানুরের। সে জানতে চাইল যে ব্যাপারটা কি। তো জানা গেল যে নিয়ম অনুযায়ী সেই রাতেই শিকারে বের হবে ওরা। পাত্রপক্ষকে বিয়ের দিনে কন্যা পক্ষকে বুনো শুয়োর উপহার দিতে হবে। ছেলের পক্ষের জন্য একটা বড় প্রস্তুতিমূলক কাজ এটা। মিজানুর একটু গাইগুই করছিল, যাবে না। হায়দার সাহেব জোর করে ধরলেন, বললেন যে না, যেতেই হবে। তাই তাকে যেতেই হলো। সূর্য যখন পশ্চিম আকাশে ঢেলে পড়ছে তখন ওরা রওনা হলো। গন্তব্য দূরের উপত্যকায়। ওখানে একটা ছোট্ট পাহাড়ি নদী আছে। সন্ধ্যার পরে সেই নদীতে বিভিন্ন জীবজন্তু আসে পানি খেতে, আর তখনই শিকারের মোক্ষম সময়। একটা জংলা মতন জায়গায় এক হাঁটু পানিতে ছোট ছোট বাঁশের খাটিয়ে পেতে বসে থাকে ওরা। পানিতে লম্বা লম্বা বুনো ঘাস, বাতাস আর বুনো ঘাসগুলো ঝাপটা দিচ্ছে মুখে। আকাশের আলো যখন নিঃশেষ হয়ে যাবে ঠিক তখনই জীবজন্তুগুলো এলো। পালে পালে অসংখ্য জীবজন্তু। কুলাই মানে খরগোশ, রুন্ডে মানে বাড়ু, সগট মানে খাটাস, বিজু মানে বেজি, আর বুনো শুয়োরের পাল। শিকারীরা ওত পেতে বসে আছে একটা দলছুট এবং স্বাস্থ্যবান বুনো শুয়োরের জন্য। সেরকম একটা পেতেই একেবারে তারা তেড়ে এলো। তীর মেরে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারল প্রাণীটাকে। কি বিভৎস! বাকিগুলো প্রাণ ভয় পালালো। শুয়োরটাকে বাঁশের সাথে ঝুলালো তারা। তারপরে দুজন মিলে বয়ে আনছে। হাঁটু পানির মধ্য দিয়ে বুনো ঘাসগুলো মারিয়ে হাঁটছে। হঠাৎই সামনে একজন শিকারী দাঁড়িয়ে পড়ল। মিজানুর আরেকটু হলে তার উপরে গিয়ে পড়তো। দাঁড়িয়ে পড়েছে সবাই। একেবারে হঠাৎ করে সবকিছু শুনশান হয়ে গেল। এদিকে জাকিয়ে অন্ধকার নেমে আসছে। বুনো ঘাসগুলোর মাঝখানে এক ধরনের সরসরে শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ। প্রথমে একদিক থেকে আসছিল, এখন মনে হচ্ছে চার দিক থেকে সেই শব্দ আসছে। ভয়ঙ্কর একটা আতঙ্ক গ্রাস করল মিজানকে। বাঘ দেখলে না তো? ধীরে ধীরে বেরিয়ে এলো 20-25টা বুনো শুয়োরের মতন, বুড়ো, কালচে, বিশ্রী পশম, চরম দুর্গন্ধ গায়ে, নাকের দুপাশ দিয়ে আংটার মতন ভয়ঙ্কর দুইটা শিং। বুনো শুয়োর বাঘ হায়নার চেয়েও কম বিপজ্জনক নয়। যেন পশুগুলো অপেক্ষা করছে। দাঁত মুখ দিয়ে ঘোঁত ঘোঁত শব্দ করছে। ওদের ভয়ঙ্কর সেই নিঃশ্বাস জলার পানিতে কাঁপন তুলে ফেলেছে একেবারে। শিকারীরাও একদম ভয়ে ভেবা জায়গা খেয়ে গেছে। এটা মনে হয় স্বাভাবিক কোনো ব্যাপার নয়। অন্য সময় তারা যখন শিকার করতে আসে তখন মনে হয় এরকম কোনো ঘটনা ঘটে না। যদি ঘটতো তাহলে তারা এরকম ভেবা জায়গা খেয়ে যেত না। ওগুলোর সাথে দৌড়ে কুলিয়ে উঠতে পারবে না এরকম একটা জলা জায়গায়। আর 30-40-এর মধ্যে গেলেই পাহাড়ি পথ পেয়ে যাবে। সেদিক থেকে আচমকা একটা শব্দ ভেসে এলো। পাহাড়ি পথের পাশে ঘন জঙ্গল, তার ডালে ডালে কি যেন একটা ঝাপটিয়ে চলছে। খপ করে পড়লো মাটিতে। ডাল ভাঙার শব্দ। জঙ্গলের প্রথম সারি গাছের গুড়ির পেছনে ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। বালুর টানুন না তো? আর তখনই মিজানুর দেখলো ওটাকে, একটা বাচ্চা ছেলে যেন পথের উপর দাঁড়িয়ে আছে আধো অন্ধকারের মধ্যে। আশ্চর্য, গ্রাম থেকে এত দূরে এইটুকু একটা বাচ্চা কোত্থেকে এলো? একটু ভালো করে তাকালো সে। বেঢপ দেহ, অস্বাভাবিক বড় মাথা, বিশাল বড় বড় দুটো চোখ, খালি গা, লম্বাটে লিকলিকে দুটো হাত, যেন কোনো হাড়গোড় নেই। আঙুলগুলো লম্বা লম্বা সূচালো। বুকটা যেন দেবে গেছে পিঠের একেবারে ভেতরে। ফোলা পেট, মিশমিশে কালো দেহ। না, ওটাকে তো মানুষ বলে মনে হচ্ছে না। তাহলে কি এটা? ঘাত্রগঙ্গা? মিজানুর অসুস্থ বোধ করতে শুরু করলো। পাশের শিকারীরা মাথা নামিয়ে চোখ বন্ধ করে ভিড় করে কি যেন মন্ত্র পড়ছে। ওটা একইভাবে দাঁড়িয়ে আছে। মিজানের একবার মনে হলো যেন ওদের দিকেই তাকিয়ে আছে, মিজান আর রমিজ হায়দারের দিকে। তারপর ধীরে ধীরে পেছালো ওটা গাছের গুড়ির আড়ালে। জঙ্গলের অন্ধকার হারিয়ে গেল। এদিকে জঙ্গল থেকে শব্দ আসছে। কেউ যেন গাছের ডালে ডালে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে গ্রামের দিকে। হুঁশ ফিরতেই চারদিকে তাকিয়ে দেখলো বুনো শুয়োরগুলো কোথাও নেই, সব যেন বাতাসে মিলিয়ে গেছে। শিকারীরা সারা পথ কোনো কথা বলেনি, সবাই চুপচাপ। গভীর দুশ্চিন্তার রেখা সবার চোখে মুখে। সবাই যেন খুব ভয় পেয়েছে।
এবড়ো থেবড়ো পাহাড়ি পথ বেয়ে ক্লান্ত মিজানুর। পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, অর্ধেকটা পথ খালি পায়ে এসে খানা খন্দে হোঁচট খেয়ে পায়ের নখ উপড়ে গেছে সম্ভবত একটা। ভীষণ ব্যথা করছে সেখানে। উঠোনের পথের উপর ধপ করে মরা শুয়োরটা ফেলল শিকারীরা। ছোট ছোট ছেলে মেয়েগুলো দৌড়ে এলো সেটা দেখতে। 3 জন বয়স্ক শিকারী সাঁওতাল সর্দারদের সাথে এক কোণে বসে কি যেন কথা বলছে, ওদের থেকে একটু দূরে। সম্ভবত জলার ঘটনাটা বলছে তাকে। মাহাতোদেরকে আর চোখে দেখল কয়েকবার। অল্প বয়স্ক একজন শিকারী বাঁশের কুঞ্চি দিয়ে পায়ে খোঁজাচ্ছে, কিছু একটা ছড়াচ্ছে, মাটিতে গড়িয়ে পড়ল সেটা। কুপির আলো মিজান দেখল কালশিটে একটা জোঁক। দেখেন তো ভাই, পিঠটা কেমন চুলকাচ্ছে, কোনো বুনো ঘাস টাস না তো? রমেশ হায়দার মিজানুরের দিকে পিঠ দিয়ে ঘুরল। তার বাদামি রঙের জামাটায় রক্তের 2-1 ফোঁটা দাগ দেখল মিজানুর। জামার কলারের কাছে একটা জোঁক ছেটে আছে। অনিচ্ছা সত্ত্বেও কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দিল। পা দিয়ে পিষে ফেলল ওটাকে মাটিতে। চলে যাচ্ছিলেন, কিছু দূর গিয়েই আবার ফিরে আসলেন। দেখুন তো আবার ভাই, এখনো পিঠ চুলকাচ্ছে। অল্প বয়স্ক শিকারীটা দৌড়ে এলো, মিজানকে হাতে কুপিটা দিয়ে দূরে সরে দাঁড়াতে বলল। ওর হাতের বাঁশের কঞ্চিটা দিয়ে ধীরে ধীরে রমিজ হায়দারের শার্ট উঁচু করল। কুপির আলোতে যা দেখল তার সারা পিঠ কালো হয়ে আছে, অসংখ্য জোঁক সেখানে কিলবিল করছে। উফ, মানে কি যেন একটা দুঃস্বপ্নের মতন। মিজানুর আর তাকিয়ে থাকতে পারল না। মানহিতানের পিছনের গাছগুলোতে যেন ঝপ করে একটা শব্দ হলো। সেদিকে তাকালো মিজান। অন্ধকার। মাহাতকে দেখলো বাঁশের একটা ঝুড়িতে কিছু একটা নিয়ে এসে সেদিকে যাচ্ছে। গাত্রগঙ্গার প্রসাদ? এটা কি গাত্রগঙ্গার কাজ? সে কি তাহলে তাদের উদ্দেশ্য জেনে গেছে? এরপর কি অপেক্ষা করছে তাদের জন্য? অসংখ্য প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো, কিন্তু জানার কোনো ইচ্ছেও নেই এখন আর তার। মিজানুর ঠিক করলো কালই রেস্ট হাউসে ফিরে যাবে সে। রমেশ হায়দার থাকুক, রাতটা কি করে পার করতে পারবে আর তারপরে কি করে ভালোই ভালো সেখানে যাবে সেটাই ভাবতে লাগলো সে। নিশতি রাত, অনেক গভীর। পাহাড়ের রাতের গভীরতা যেন একদম অন্যরকম। শহর থেকে সে গভীরতা অনুভব করা যায় না। মিজানুর জেগে থাকে, নির্ঘুম। শব্দ শুনে পাশ ফিরে তাকায়। চলেন মানহিতান ঘরটা দেখে আসি। মাথা খারাপ হয়েছে আপনার? কেন? ওটা ওদের পবিত্র জায়গা। অনুমতি না নিয়ে গেলে যদি বিপদ হয়? আরে কিচ্ছু হবে না, সাথে রিভলভার আছে। চলুন। মানহিতানের ঘরটা মাটির উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে আছে, হাত 2 উঁচু। আসার সময় কাউকে দেখল না ওরা, সব বোধহয় ঘুমোচ্ছে তখন। মানহিতানে ঢোকার জন্য দরজা খুঁজছে, পেয়েও গেল, কিন্তু ওরা অনেকগুলো দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে রেখেছে। অদ্ভুত গিট। কোথাও মনে হলো একটা প্যাঁচা ডেকে উঠল। চারদিকে চোখ বুলালো মিজানুর। খুটখুটে অন্ধকার। না মানে আসলে ভুল হয়ে গেছে, মাফ করবে। বহুত খারাপ কাজ করছিস তোরা বাপু। অনুষ্ঠান চলছে তাই কিছু বলছি তোদের। অতিথি চলে গেলে অমঙ্গল হয়। তবে বিহার পর দিন তোরা এই গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবি। প্রচন্ড অপমানিত বোধ করল মিজান। মেজাজ প্রচন্ড খিপচে গেল তার। এসেই শুয়ে পড়ল সে। কালই চলে যাবে, যা থাকে কপালে। তারপর কখন যে ঘুমিয়ে পড়ল মিজান টেরই পেল না, এবং ঘুম ভাঙল আবারও ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। আবারও সেই অবস্থা। দুঃস্বপ্নটা জেগে দেখল নাকি ঘুমিয়ে কিছুই মনে করতে পারল না। বুকের ওপর একটা চাপ অনুভব করল সে। কিছু যেন একটা চেপে বসেছে ওখানে। হাত দিয়ে যেন নাক মুখ চেপে ধরে রেখেছে। ওটার হাতের নখের খোঁচায় মিজানুর মুখ ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। পিঠের নিচে জামা ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপ্টে আছে। হাতে পায়ে খিল ধরে গেছে। পড়ে থেকে শুধু হৃৎপিণ্ডের শব্দ শুনছে সে। হৃৎপিণ্ডটা বুকের খাঁচায় প্রচন্ড বাড়ি মারছে। রাত কত হলো? কতক্ষণ ঘুমালো সে? আর ঠিক তখনই নাকে প্রচন্ড গন্ধ পেল, পশম পোড়া গন্ধ। ডান দিক থেকে আসছে। মিজানের ডান পাশে মাথার কাছে বাঁশের চাঁচির বেড়া। সে শুধু ঘাটটা কাত করে সেদিকে তাকালো। চাঁচির বেড়ার ফাঁক ফোকর গলে ওপাশের ঘরটা দেখা যায়।
পাশে মেঝেতে মাদুর বিছিয়ে শুয়ে আছে মাহাতের ছোট ছেলে, বছর 10 কি 12 হবে, জেগে আছে। তার চারদিকে বসে আছে 6 জন বৃদ্ধ সাঁওতাল বুড়ো, মাথায় পাখির পালকের ঝুঁটি, অর্ধনগ্ন, হাতে পায়ে আর গলায় ঝুলছে পৈতা, অসংখ্য পৈতা। চালার দিক থেকে ঝুলে ঝুলে ধীরে ধীরে নেমে এলো পিচাসটা। ছেলেটার বুকের উপর বসেছে, শকুনের মতো চারিদিকে দেখছে, যেন তার শিকার পাহারা দিচ্ছে। ভয়ে ভয়ে নিঃশ্বাস নিচ্ছে ছেলেটা। স্পষ্ট দেখতে পাচ্ছে মিজানুর, ওর বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। হঠাৎই ছেলেটার ঘাড় ওর দিকে ফিরে গেল, যেন ভয় চিৎকার করতে চাইছে সে, কিন্তু গোগানির মতো শব্দ ছাড়া কিচ্ছু বের হলো না। মিজানুর ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকালো। রমিজ হায়দার ঘুমাচ্ছে, জ্বর এসেছিল তার, বেঘোর ভাবে ঘুমাচ্ছে সে। মাথার উপরে সোজা চালার দিকে তাকিয়ে থাকে সে। অন্ধকার জমে আছে ওখানটায়। দূর থেকে ফুপিয়ে কান্নার শব্দ পাচ্ছে সে। ভয়ঙ্কর, ভয়ঙ্করের চাইতে ভয়ঙ্কর। বাবারে। এবং আমাকে একজন লিখে পাঠিয়েছে যে শারমিনের ঘরে গাজরবঙ্গা এসেছিল। আমার ঘরে যদি গাজরবঙ্গা তখন এসেছিল কিনা সেটা আমি জানি না, তবে এখন যদি গাজরবঙ্গা আসে তাহলে শারমিনকে হয়তো আগামী সপ্তাহের কুয়াশার আয়োজনে পাওয়া যাবে না, কারণ আমি ওখানে শেষ হয়ে যাব। কারণ এখানে বসে এটা তৈরি করার পরেও আমি এটা নিতে পারছি না। বতির অবস্থা আরো ভয়াবহ, সে শক্ত হয়ে বসে আছে একেবারে। একে তো আমার ভয়ের গল্প শুনে সে প্রচন্ড ভয় পেয়েছে। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে মিজানুর এবং রমেশ সেখানে যায় ওই সাঁওতালদের রাজকান্দি ফরেস্ট বাংলোতে গিয়ে, সেখানে তারা মিথ্যা একটা পরিচয় দেয়। রমেশ বলে সে একজন পাখি পর্যবেক্ষক এবং মিজান তার সহকারী। আসলে উদ্দেশ্যটা ছিল তাদের জানা যে এই ঘটনাটি মিজানুর যেহেতু তার পরিবারের স্বজনকে হারিয়েছে, গাজরবঙ্গার আসলেই কিছু বলে কিছু আছে কিনা সেটা দেখবার তাদের মূল উদ্দেশ্য ছিল। এবং তারা গিয়ে দেখলো যে সেখানে একটা বিয়ের উৎসব চলছে, বিয়ে হবে, এবং তাদের যে রীতি বা অনেক রিচুয়ালস থাকে ওদের মধ্যে, সেখানে একটা নিয়ম হচ্ছে যে কোনে পক্ষকে বোধহয় কোনে পক্ষ নাকি বর পক্ষকে একটা শুকর পাঠাতে হয়, এবং সেই শুয়োরটাকে মারার জন্য তারা একটা রীতিমতন ভীষণ একটা আয়োজন করে একদম একটা জলা ওরকম একটা পাশে যায়, যেখান থেকে তারা শিকার করে। এবং শিকার করে ফেরার সময় আমরা দেখি কি ঘটনাটা ঘটে। এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো, সেই যে বুনো শুয়োরের মতন বিভৎস দেখতে, বিকট উৎকট গন্ধ, সেই জিনিসগুলো, এগুলো সব গাজরবঙ্গায় বোধহয় এগুলোকে তোমার কি বলে তার কন্ট্রোলে এগুলো পাঠিয়েছে। ওমেন একটা ছবি হয়েছিল, তুমি দেখেছো কিনা আমি জানি না, 1 2 3 4 5টা পার্ট আছে। ড্যামিয়ান হচ্ছে ক্যারেক্টারটার নাম, যার মাথায় 3টা 636 আমরা জানি এভিল সাইন। সেই ড্যামিয়ানকে দেখেছি, ড্যামিয়ান যেখানেই যায় সেখানে তার একটা অনেক বড়, তার বিশাল একটা শিষ্যের দল আছে, ডিসেবলস, তাদের মধ্যে কুকুরও আছে তার বশীভূত। যেখানে মানে এই ছবিটা যারা দেখেননি আমি বলবো, যেহেতু আজকের আয়োজনটা আমাদের একটু ভৌতিক সেজন্য বলছি, অবশ্যই দেখবেন। ওমেন অনেক বিখ্যাত একটি ছবি, এটা 4টা পার্ট আছে, 1 2 3 4, আগামীকালে দেখে নেবেন। তো এই যে পিচাস বা পিশাচ আমরা যেটাকে বলি, এগুলোর উপাসনা যারা করে, ব্ল্যাক ম্যাজিক যারা করে, এগুলোর কিন্তু আসলেই কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় অনেক অনেক আমাদের দেশে খুঁজলে প্রচুর পাওয়া যাবে। এবং আমরা অনেক গল্পে শুনেছি যে অনেক সময় নিজের সন্তানকেও মানুষ সেই তুষ্ট করার জন্য অপদেবতাকে বা পিশাচকে বলি দিয়ে দেয়, মেরে ফেলে। আমাদের দেশে এরকম অনেক ঘটনা বিভিন্ন সব পত্রিকার মাধ্যমে। বলি মানে যে শুধু জবাই দিতে হবে তা না, তার দান মানে তার প্রাণটাকে উৎসর্গ করাটাই হচ্ছে বলি দেয় এখানে। তো এবং আমরা যে বিভৎস বর্ণনা শুনো, সে বর্ণনা আমি আর দিতে চাইছি না। যারা মিস করে গেছেন প্লিজ দয়া করে তারা আগামীকালকে আমাদের রেডিও BD.FM এর এই পেজে গেলে সংগ্রহশালা লেখা দেখবেন, আর্কাইভের বাংলা হচ্ছে সংগ্রহশালা, সেখান থেকে ডাউনলোড করে শুনে নেবেন। কারণ এই বিভৎস বর্ণনা আমি একবার দিয়েছি, আমি আরেকবার দিতে চাই না। ধন্যবাদ। তো আচ্ছা ঠিক আছে। আর আমরা যে শেষ দৃশ্যটা দেখলাম যে মিজানুর দেখলো যে এই যে ছোট ঘরটার মধ্যে সব বুড়োরা বসেছিল, সেখানে সেই সাঁওতালের যে গোত্রপ্রধান তার ছোট ছেলেকে শুইয়ে রাখা হয়েছে, এবং এই জিনিসটার
বর্ণনা দেয়া হয়েছে বারবার করে সেটা হচ্ছে বেঢপ দেহ, অস্বাভাবিক বড় মাথা, বিশাল দুটো চোখ, খালি গা, লম্বা লিকলিকে দুটো হাত, যেন কোনো হাড়গোড় নেই, সুচালু আঙুল, বুকটা যেন একেবারে পেটের ভেতর পেটের মধ্যে বেঁকে গিয়ে পিঠের ভেতর ঢুকে গেছে, ফোলা শরীর, মিশমিশে কালো দেহ, একেবারে মানুষের মতন নাই, এবং মানে অস্বাভাবিক বড় চোখ, ভ্রু নেই। এই হচ্ছে গাজ্রগঙ্গা, এটাই বোধহয় গাজ্রগঙ্গা, জানি না, মিজানুরের তাই মনে হলো। এবং এই লোকগুলো তো সে বাচ্চাটার পাশে ঘিরে বসে আছে, সেই লোকগুলোর গায়ে অসংখ্য পৈতা, এবং সব জায়গাতেই যখনই গাজ্রগঙ্গা আসে সে একটা জানান দিয়ে আসে, একটা তার অস্তিত্ব টের পাওয়া যায়, সেটা হচ্ছে পশম পোড়া গন্ধ। পশম পোড়া গন্ধ, আজকে রাতে যদি কেউ পশম পোড়া গন্ধ পান, প্লিজ ভয় পাবেন না, মন শক্ত রাখতে হবে। গাজ্রগঙ্গা আসতে পারে, কিন্তু তাকে প্রতিহত করতে হবে। সেটা কি করে? মনের জোরে, মনের ভয়কে তাড়িয়ে দিয়ে। আর ওটার হাতে যে সুচালু নখ, সেটা দিয়ে, এবং সেটা সে বাচ্চাটাকে খেয়ে ফেলে। একবার জায়গায় বলা হচ্ছে গাজ্রগঙ্গা খেয়ে ফেলে, মানে বিভৎস, ভাবতে পারছি না যেরকম একটা জঘন্য, মানে কিভাবে সম্ভব। আর রমেশ হায়দারের জ্বর এসেছিল, কারণ আমরা তার গায়ে প্রচন্ড কালো কালো জোক তাকে কামড়েছিল, পিঠ ভর্তি, তার জ্বর চলে এসেছে। যারা যোগ দেখেনি কখনো তারা এটা বুঝতে পারবে না, মানে আর যোগ এমন একটা বিশ্রী জিনিস। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের হাতে সময়ে আছে অল্প কিছু, একটুখানি তুমি দেখো কে কি লিখেছে, পরে আমরা একটা ছোট্ট বিরতি নিব, এবিসি প্রতি ঘন্টার খবরে, তারপরে আবার আমরা গল্প নিয়ে ফিরে আসছি। আর প্রচুর কমেন্টস আসছে, আজকের গল্পটা সবাই বেশ ভয় পাচ্ছে, আর অনেকেই বলছে যে গল্প রিপিট করার কি দরকার, সেটার উত্তর আরো একবার আমি রিপিট করছি। সেটা হচ্ছে যারা দেরি করে এসে যোগ দিচ্ছে তারা গল্পের কন্টিনিউটিটা ধরতে পায়, এবং এটার কারণ হচ্ছে তাদের অনুরোধ। এবং আমার মনে হয় আপনাদের খারাপ লাগার কথা না, আমি যদি আবার একটু বলেও দিই কন্টিনিউটিটা থাকবে, আপনারও মনে হবে যে না, আবার গল্পটা একটু শুনি। আমার তো মনে হয় এই গল্পটা অনেকবার শোনা যায়, অনেকবার শোনার মতো, যদিও ভয় লাগে। তারপরে হ্যাঁ, দিনের বেলা, রাতের বেলা না, আমি রাতের বেলা শুনতে রাজি আছি। সঙ্গে আছে উত্তম আকাশ, আমাদের তার এলাকার গল্প শুনতে চাইছে। তার এলাকা কোথায়? গফরগাঁও। গফরগাঁও থেকে কখনো কোনো ঘটনা আসে, হতে পারে সেটা সত্যি ঘটনা, আমরা অনেক সত্যি ঘটনা নিয়ে ইমেল অ্যাড্রেস আছে, কুয়াশা FM89.820@gmail.com। প্লিজ এইখানে যদি কোনো সত্যি ঘটনা বা কোনো কাহিনী, সত্যি ঘটনাই হতে পারে, রহস্যের কাহিনী আপনি নিজেও যদি লিখে থাকেন, এবং সেটা যদি আমরা প্রচার করতে পারি, আমরা পড়ে দেখব, তাহলে অবশ্যই পাঠিয়ে দেবেন। আর সত্য ঘটনা থাকলে অবশ্যই উপযুক্ত প্রমাণ সহ পাঠাতে হবে। উপযুক্ত প্রমাণ সহ পাঠাতে হবে, কারণ সেগুলো সত্য ঘটনা তো এমনিভাবে প্রকাশ করা যায় না। আর চলমান কোনো মামলা না, মামলা নেব না, যেগুলো সলভ হয়ে গেছে, কেস পুরনো কোনো সেরকম কোনো মামলা বা কাহিনী, খুনের কাহিনী হতে পারে, রহস্যের কাহিনী, আমরা অবশ্যই প্রচার করব। আর বলে দিচ্ছি, যারা এই মুহূর্তে লিখতে চান আমাকে শারমিন আর ব্রতিকে যে কোনো মোবাইল ফোন থেকে 8920 নাম্বারে পাঠাতে হবে। আর অন্য কোনো মন্তব্য করতে চাইলে বা কিছু লিখে পাঠাতে চাইলে abcradiobd.fm, এবং আজকে শারমিন সঙ্গেই আছি, ফিরছি ছোট্ট বিরতির পর। কুয়াশা চলছে এবিসি রেডিও 99.2 এর সঙ্গে আছি শারমিনের সঙ্গে আছে ব্রতি। আজকে আমাদের গল্পটা খুব অদ্ভুত, খুবই অদ্ভুত, ভীষণ ভয়ের, ভীষণ একটা রোমাঞ্চকর পরিস্থিতি, মানে এটা মানে সব আছে, খুন আছে, রহস্য আছে, রোমাঞ্চ আছে, এবং একটা ভয় আছে, ভীষণ একটা ভৌতিক, একটা কেমন একটা আদি ভৌতিক একটা ব্যাপার, ভৌতিকও বলবো না আমি। এবং গাজ্রগঙ্গা, যতবার নামটা উচ্চারণ করতে হচ্ছে ততবার আমি যখন বলছিলাম গল্পটা, নামটা উচ্চারণ করছিলাম, প্রতিবার গাজ্রগঙ্গার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল যে আমি পাশ ফিরলেই দেখবো যে বোধহয় গাজ্রগঙ্গা দাঁড়িয়ে আছে, অথবা সে একটা ভীষণ বিকট সে গন্ধ পাবো, অথবা সে সুচলু সরু হাত হঠাৎ দেখবো যে আমার পাশেই। আর গত কয়েকদিন ধরে আমার মাথায় শুধু একটা লাইনই ঘুরছে, আপনি কি গাজ্রগঙ্গায় বিশ্বাস করেন? আমি ঘুমালেও এই লাইনটা শুনি, টিকে থাকলেও মাঝে মধ্যে মনে হয় এই লাইনটা আমাকে কেউ জিজ্ঞেস করছে। আমরা দেখছিলাম যে এই গল্পের মধ্যে অনেকেই জানতে চাইছেন যে গল্পটা পুরো এখন আর বলা যাবে না, বলতে গেলে ভালো লাগবে না, আমরা বরঞ্চ গল্প শুনে এসে অনেক গল্প করব এই গল্প নিয়ে, কারণ এটা অদ্ভুত একটা গল্প। এই গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে আমি প্রতি এখন কেউই বলতে পারছি না। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে এখনই হয়তো শেষ হয়ে যাবে, এখনই হয়তো আবার একটা নতুন কিছু শুরু হবে, এখনই হয়তো আবার কি দেখবো, গাজ্রগঙ্গা কি করে না করে, এই সমস্ত নানা কিছু। যারা সঙ্গে আছেন, ঘড়িতে এখন রাত 1:06। অনেকে হয়তো একা শুনছেন, একা শুনলে ভয় পাবেন না, কেন ভয় পাবেন না সেটা পরে বলবো, কিন্তু এখন ভয় পেলেও শুনতে হবে চোখ বন্ধ করে,
দরকার হলে কাঁথা মুড়ি দিয়ে শুনতে হবে, লেপের নিচে ঢুকে শুনতে হবে, তারপরে গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে। আমরা গাড্রবঙ্গা এখন গাড্রবঙ্গা নাকি রমেশ নাকি মিজান নাকি আবারও আজুব চেতাক, আমরা সেটা শুনবো, শুনে ফিরে আসছি, তারপর কথা হবে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর যদি কিছু লিখতে চান আপনাদের শুনে bcradiobd.fm/message। রেস্ট হাউসের দিকে মিজানুর ফিরে আসছে একা। রমেশ হায়দার আসেনি, শুয়েছিল। তার ভালোই জ্বর এসেছে। তাছাড়া সে নাকি আরো একদিন থাকতে চাইছে সেখানে। মরুগ্গে। পথে কয়েকবার থমকে দাঁড়ালো সে। অনাকাঙ্ক্ষিত কোনো শব্দ শোনার চেষ্টা করছে। কিছু মরা পাতা ঝরে পড়ল চারপাশে। মিজানুর কোনো দিকে তাকালো না আর। দ্রুত পা চালিয়ে হাঁটছে রেস্ট হাউসের দিকে। রীতিমতন দৌড়চ্ছে বলা যায়। তবে আগের মতো ভয় লাগছে না আর, কারণ তার সাথে আছে আজুপের সেই সুতো আর পালকের কবচ চুলের কাঁটাটি। পকেটে হাত দিয়ে ওটার অস্তিত্ব অনুভব করলো আবার। ভয়ঙ্কর অন্যায় কাজ করেছে সে। চুলের কাঁটাটি চুরি করে নিয়ে এসেছে। রমেশ হায়দার যখন ঘুমিয়েছিল বড় অনিরাপদ বোধ করছিল সে, তখনই শেষমেশ সেটা চুরি করে নিয়ে আসে সে। রেস্ট হাউসে ফিরে এসে কিছুটা যেন সাহস ফিরে পেল। ঘরে ঘাপটি মেরে থাকলো মিজান। দরজা জানালা বন্ধ করে দিল। কেয়ারটেকার বা কাউকে কোথাও দেখা গেল না। আকাশের অবস্থা খুবই খারাপ। মেঘ অনেকটা নিচে নেমে এসেছে। গাঢ় ময়লা রঙের মেঘ সারা আকাশ জুড়ে আছে। সাথে আছে প্রচন্ড শোঁ শোঁ শব্দ করা বাতাস। বৃষ্টি শুরু হলো, ঝুম বৃষ্টি, সাথে বজ্রপাত। দিনের বেলায় রাতের অন্ধকার নেমে আসলো পাহাড়ে, অশুভ অন্ধকার। রমেশ হায়দার তখনও এসে পৌঁছয়নি, আসবেই না ভেবে নেয় মিজানুর। আর সেও যে টি স্টেটের দিকে যাবে তারও সাহস নেই। দীর্ঘ পথ, তার উপরে ঝড় বাদলা, আর গাদ্রগঙ্গা তো আছেই। রেস্ট হাউসটাই বেশ নিরাপদ মনে হল তার সেই সময়। ভাবল ঝড় থামলেই বেরোবে। চোখ লেগে এসেছিল তন্দ্রার মতো। এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে তুমুল ঝড়। সন্ধ্যাবেলা, এর মাঝে মনে হয় কিছু শুনতে পেলাম। বাইরে বারান্দায় টিনের চালে ঝুপ করে কিছু একটা পড়েছে। আমি দরজা খুলে বাইরে গেলাম। প্রচন্ড বাতাস, কিছু নেই। মাথার উপরে চালে সরসর শব্দ শুনে পিছিয়ে এলাম। একটা হাত বেরিয়ে আসছে চাল থেকে। ধীরে ধীরে মরা পাতার স্তূপ আর ভাঙা ডালপালা নিয়ে গড়িয়ে পড়ল দেহটা রেস্ট হাউসের সিঁড়ির উপর। রমেশ হায়দার। হাত পা মুড়ে বিশ্রী অবস্থা, দলা পাকিয়েছে বিশাল এক মাংসপিণ্ড যেন। আমি দৌড়ে ঘরে আসলাম, দরজা লাগিয়ে দিয়েছি। লিখছি দ্রুত, যতটুকু পারি লিখে রাখছি। এরপরে অনেকক্ষণ পার হয়ে গেল। হঠাৎই নাকে আবার সেই চিরপরিচিত গন্ধটা পেলাম। আমার সারা শরীরের পানি যেন ঝপ করে পায়ে নেমে গেল। আমি জানি পিশাচটা আসছে, আসছে আমার জন্য। রেস্ট হাউসের ভেতরে ঢুকে গেছে। সামনে রাখা কুপির আলো কমে আসছে ধীরে ধীরে। আমি স্পষ্ট অনুভব করছি আমার পেছনে কিছু একটা এসে দাঁড়িয়েছে। ওটার অস্তিত্ব অনুভব করছি আমি। আমার ঘাড়ের পশম সব খাড়া হয়ে যাচ্ছে। ডান পাশের ড্রয়ারের দিকে তাকালাম। ওটাতেই আছে সেই চুলের কাঁটার কবচটা। মাঝখানের দূরত্বটা যেন অসীম ঠেকছে আমার কাছে। তারপর আর কিছু নেই তো। কি বলো? আরে এখানটাতেই তো মজা ছিল। তাই তো। লোকটা গাধা নাকি? লেখক মানুষ, যেমন হয় আর কি, খামখেয়ালি মনে হয়, লিখে নি আর। তবে কি জানো, শেষের দিকে খুব ব্যস্ত হাতের লেখা। এই কাগের ঠ্যাং বগের ঠ্যাং একদম জাতা। খুব তাড়াহুড়ো করে লিখেছে মনে হয়। তারা ছিল হয়তো। গাঁজাখড়ি গল্প। লোকটার সাথে দেখা হলে ভালোই হতো। সাইকোলজিক্যাল প্রবলেমটার ব্যাপারে শিওর হতে পারতাম। তুমি কি মনে করছো মিজানুর একজন সাইকো? তো এমন নির্জন জায়গায় এসে কোনো কারণে হ্যালুসিনেশন হতো হয়তো। লেখক বলে লিখায় হ্যাবিচুয়েট ছিলেন, তাই এইসব প্রলাপ টোলাপ লিখে রাখতেন। কিন্তু পড়তে গেলে গায়ে কাটা দেয় জানো।
সেই জন্যই তো দিলাম তোমাকে পড়তে। রাগ থেকে তোমার মনে যেন ভয় ঢোকে। ইস, আমি যেন খুব ভয় পেয়েছি। পাওনি? বেশ তো, রাগ কমেছে, এতটুকুই ইনাফ। কথাটা বলেই চোখ টিপল সাব্বির। আঞ্জুমান দেখলো না। আঞ্জুমান টেবিলে বসে পুরনো ডায়েরিটা আবারও নাড়াচাড়া করছে। পেছনে খাটে বসে আছে সাব্বির। মনটা বেশ ভালো হয়ে গেছে এখন। জায়গাটা আসলেই সুন্দর। আসার পর থেকে রাগে ঠিকঠাক 4-5টা ভালো মতন দেখেনি পর্যন্ত। নামটা অনেক সুন্দর, রাজকান্দি রিজার্ভ ফরেস্ট। রেস্ট হাউসটার অবশ্য যাচ্ছে তাই অবস্থা, তাকে কি, এতে বরং রোমাঞ্চ আরো বাড়ে। হাই, তুমি কি করছো ওখানে? কিছু না তো। কিছু না মানে? ছোটবেলার বদ অভ্যাসটা এখনো গেল না? না, কি পড়াচ্ছ কুপি দিয়ে? পোড়া গন্ধ পাচ্ছি। কুপি তো তোমার কাছে। আরে তাই তো, রান্নাঘরের দিক থেকে আসছে মনে হয়। দাঁড়াও দেখে আসি। সাব্বির রান্নাঘরের দিকে বেরিয়ে যেতেই চট করে কিছু একটা মনে পড়ে গেল আঞ্জুমানের। একটা গন্ধ, এবং সেই গন্ধটা যেন তার খুব পরিচিত মনে হচ্ছে। অনেকটা পশম পোড়ার মতন গন্ধ। টেবিলের ডান পাশের ড্রয়ারটার দিকে হাত বাড়ালো সে। ড্রয়ার খুলে দেখল আজবের কবচ চুলের কাঁটাটি কি এতদিন পরও এখনো আছে ওখানে। আসলে আজবের সেই রক্ষা কবচ অর্থাৎ চুলের কাঁটাটি কি এতদিন পরেও ছিল সেখানে? না, এর উত্তর আমরা পাইনি। ঠিক যেমন করে সাব্বির এবং আঞ্জুমান পাইনি সে ডায়েরিতে তার বাকি কথাগুলো, ঠিক আমরাও ঠিক এই পর্যন্তই পেয়েছি। আমরাও পাইনি বাকি উত্তরটা। এই বাকি উত্তরটা তোমার কাছে বা আপনার কাছে আমারও কি মনে হয়? এই উত্তরগুলো আমরা আশা করতে পারি আগামী পর্বে। এই পর্যন্তই গল্প। আর আঞ্জুমান সাব্বির দম্পতির কি হয়েছিল আমরা জানি না। সেখানে গাজবঙ্গে এসেছিল, কারণ সত্যি যখন পশম পোড়া গন্ধ পাচ্ছিল সাব্বির এবং আঞ্জুমান শেষ দৃশ্যে আমরা দেখলাম। আমাদের গল্প কিন্তু আজকে এখানেই শেষ, এই পর্যন্তই। আমরা জানি না, সব রহস্যের কিন্তু সমাধান হয় না। যেরকম সেই রাতের আমি যে গল্পটা বলেছিলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প, যেটা রহস্যের সমাধান আমি আজও খুঁজে বেড়াই, উত্তর নেই। সেরকম কিছু রহস্য থাকে, কুয়াশা ভেদ করে সামনে চলে এলো, যেটা পুরোপুরি ভেদ করা যায় না বা জানা যায় না যে আসলে কি ছিল। যে যেরকম ভাবে আমরা ধরে নিতে পারবো সেটাই সমাপ্তি। আর এই সমাপ্তির দায়ভার আপনাদের উপর বর্তায়। সেটাই বলছিলাম, যার যেটা মনে আসে আগামী সপ্তাহে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমি ব্রতী আছি আরো বেশ কিছুক্ষণ, কারণ আমরা অনেক বন্ধুদের কাছ থেকে এরকম মেসেজ বা SMS পেয়েছি যে আমরা অনেক মাঝখানে বেশি বকবক করে কথা বলি। আজকে একটু কম কথা বলেছি। আমরা চেষ্টা করছি পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাতে, পুরো ঘটনা, কারণ এমন টান টান ব্যাপার ছিল এখানে যদি বেশি কথা বলতাম কন্টিনিউটিটা নষ্ট হয়ে যেত এবং আমাকে প্রথম থেকে আবার বলতে হতো, এবং কেউ কেউ কমপ্লেন করতো যে এত কথা বলছেন কেন, আবার কেউ কেউ বলতো যে আপু মাঝখান থেকে যোগ দিচ্ছে কেন, পুরোটা শুনছি। আর আজকে যতটুকু রিপিট করা হয়েছে সেটা গল্পের ধারাবাহিকতা রক্ষার জন্যই, আর অনেক বন্ধুদের অনুরোধে। ফয়সাল ধন্যবাদ জানিয়েছে গল্পটা আবার, মানে আমরা যে প্রথম থেকে কাহিনীটা আবার একটু বলে তারপরে গল্পে ফিরে যাই, সেই আমাদের ট্রেন্ডটাকে এটা দরকার সে মনে করে। এবং উপমা মিরপুর থেকে লিখেছে, লাভ ইউ শারমিন আপু, আপনি কথা বন্ধুদের মধ্যে বেস্ট। থ্যাংক ইউ উপমা। বেস্ট কিনা জানি না, তবে চেষ্টা করি পরিশ্রম করে কাজটা করবার জন্য। যে কাজটা করছি এটা অনেক পরিশ্রমের কাজ এবং এটা আমার একার কাজ না। এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে ব্রতী থেকে শুরু করে বাকি সবার নাম আমি একটু পরে বলবো, কিন্তু তার আগে অনেক বন্ধু কথা দিয়ে রেখেছি, তাদের SMS গুলো আমরা শেষে পড়বো। এবং আমি চাইছি আজকে গাদ্রবঙ্গার এই বিশ্বাস অবিশ্বাসের বা ভয়ের ব্যাপার থেকে যাতে আমরা বেরিয়ে আসি, কারণ আমি জানি আমি যদি শেষ মুহূর্তে শেষ করে যে আজকে রাতে কেউ ঘুমোতে পারবে না, তো রাতে সবার ঘুমোবার ব্যবস্থা করে দিচ্ছি SMS পড়ে একটু অন্যরকম ভাবে আজকে শেষ করবো। হ্যাঁ, আমি ব্রতী ভয় পাচ্ছি খুব। আমিও একা ঘুমাই ব্রতী, তুমি শুধু নিজে একা ঘুমাও না। শারমিন তুমি আজকে আমার বাসে চলো, নাহলে আমাকে নিয়ে চলো। হ্যাঁ চলো তুমি। আচ্ছা দেখো পড়ো। নেহাল চকবাজার থেকে সারাদিন অপেক্ষা ছিল আর ভাবছিল যে আজকে কি কাহিনী শুনতে পাবে সে, সত্যি নাকি গল্প নাকি ভয় নাকি রহস্য। রহস্য সবখানেই, সেই সাথে ভয়ও ছিল আজকে, এখনো আছে। আর তাবাসসুম গল্প শুনে যত ভয় পেয়েছে, আর শারমিনের বলার ভঙ্গিতে একদম ভয়ে জমে যাচ্ছিল জানিয়েছে। তাই আমি খুব ভয় দেখিয়েছিলাম কি শারমিন? আমি একদম ইনভলভ হয়ে গেছিলাম গল্পটার মধ্যে। এটাই হচ্ছে কথা, আমি এটাই বলতে চাচ্ছিলাম। মৌ ধানমন্ডি থেকে দারুণ লাগছে বলেছে, চোখের সামনে দৃশ্যগুলো যেন দেখতে পাচ্ছি, আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে।
কুয়াশা টিমকে, এবং আশা করছি আরো রোমাঞ্চকর ঘটনা শুনবে পরবর্তী আয়োজনগুলোতে। অবশ্যই প্রতি পর্বেই কিছু না কিছু রোমাঞ্চকর রহস্যজনক ভয়ঙ্কর কিছু ঘটনা থাকবে, সবসময় থাকবে। নাজিফা বলেছে কাহিনীটা তারও চোখের সামনে ভেসে উঠেছে এবং গা শিউরে উঠছিল ক্ষণে ক্ষণে। অনেক ধন্যবাদ জানিয়েছে কুয়াশা টিমকে। মিনুর প্রশ্ন হচ্ছে আজুবের হাজবেন্ডের কি হয়েছিল, মানে আজিম হায়দারের হয়েছিল প্রথমেই যখন আজুবের সঙ্গে, আজুব যখন আর কুমারী থাকে না, কথা ছিল যে মাহাতের কন্যা যারা বিশ্বাস করে গাদ্রবঙ্গাকে, যারা বলেছে যে তারা পালতো বাড়িতে দেখা অপদেবতাটাকে, যে তাকে তুষ্ট করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায় এবং সেটা করতে হবে বলি দিয়ে নিজের সন্তানের কনিষ্ঠ সন্তানকে, এবং কনিষ্ঠ সন্তানটি ছিল আজুবের বাবার ছিল মেয়ে আজুব অর্থাৎ, এবং সে ছিল 15 বছর যখন তার বিয়ে হয়, অর্থাৎ 16 বছরের কুমারী হতে হবে এবং কুমারী হতে হবে 16 বছরে, তার আগেই তার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার ফলে তার কুমারিত্ব হারাবে কি হারাবে না সে হারাতে চাইছিল না, কারণ জানে যে হারালেই বা সেরকম কিছু ঘটলেই হয়তো গাদ্রবঙ্গা অসন্তুষ্ট হবে এবং যখন সে রুষ্ট হবে তখন পরিবারের উপর একটা বিশাল একটা ভয়ঙ্কর কিছু নেমে আসতে পারে, হয়েছিল তাই। যে রাতে আজিম হায়দার এবং আজুবের সঙ্গে কাছাকাছি আসে এবং তাদের সঙ্গে শারীরিকভাবে একটা সম্পর্ক হয় স্বামী স্ত্রীর মধ্যে যেরকম হয়, সেটা হবার পরের দিনই সকালবেলা উঠে দেখে, প্রথমে ঘুম চোখ খুলেই আজুব দেখতে পায় যে তাদের যে বাংলোটাতে তারা থাকতো তার সামনেই যে একটা মরা কাঠের একটা মৃত গাছ ছিল, সে গাছের একটা ডালের মধ্যে আজিম হায়দার গেঁথে আছে। অত উপরে কি করে একটা মানুষকে কোন অপশক্তি ছাড়া কোনোভাবে সম্ভব নয় এখানে গেঁথে রাখা, মানুষের পক্ষে তো সম্ভব না। আজিম হায়দার এইভাবে মারা গিয়েছিল এবং তারপরে সে চিৎকার করতে করতে বের হয়ে যায় এবং তার বাবা মা যেখানে থাকে সেখানে গিয়ে দেখে যে শোনে যে ঝরা অর্থাৎ ঝর্ণার পানির নিচে সেখানে তার বাবা মা ভাই মৃতদেহ পড়ে আছে, পাথর দিয়ে কে যেন থেতলে ফেলেছে তাদেরকে, খুব বিভৎসভাবে মারা হয়। এবং তারপরে আমরা দেখতে পাই যে এই যেই ডায়েরিটা, মূল ডায়েরিটার যে কাহিনীটা লিখে গেছে, অসমাপ্ত একটি ডায়েরি, সেটা হচ্ছে একজন সাংবাদিকের লেখা যার নাম হচ্ছে মিজান। সে একটি পত্রিকার ক্রাইম বিটের কাজ করে, ফ্রিল্যান্স কাজ করে। তাকে পাঠানো হয়েছিল একটি খুনের বা অপমৃত্যুর ইনভেস্টিগেশন করতে রাজকান্দি রিজার্ভ ফরেস্টে, এবং সেখানে গিয়ে একের পর এক ঘটনা ঘটতে থাকে। তারপরে এবিসি রেডিওর অনেকগুলো পেজ আছে ফেসবুকে, বলছে নিলয় আসল পেজ কোনটা, অফিসিয়াল পেজ কোনটা জানতে চায়। facebook.com/abcradiofm89.2 লিখলেই পাবে। আচ্ছা, একজন বন্ধু লিখেছে এটা ঠিক না, মোটামুটি একটা কিছু সমাধান দেওয়া উচিত ছিল। এইসব জিনিসের কোনো সমাধান হয় না। আমি যে রাতের গল্প বলেছিলাম সেটার সমাধান কিন্তু আমি আজও খুঁজে পাইনি। আমরা ঠিক গল্পটা যেরকম পেয়েছি, একটা অসমাপ্ত ডায়েরি থেকে নেওয়া এই গল্পটা, আমরা ঠিক সেভাবেই তোমাদের সামনে বা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুতরাং মজাটা বা আনন্দটা বা উপভোগ করাটা যার যার নিজের মধ্যে। আর আমরা প্রথমে দেখেছি যে মিজান সাহেবের যে ডায়েরি সেটিও অসমাপ্ত, এবং তারপরে সাব্বির এবং আঞ্জুমান তাদের কাহিনীটিও কিন্তু আমরা অসমাপ্ত এই পর্যন্তই পেয়েছি। হ্যাঁ, আমরা এই পর্যন্ত পেয়েছি এবং তাদের কি হয়েছে সেটাও কিন্তু আমরা জানি না। এখানেই মজা, যারা একটুখানি ভয়ের ছবি বা অনেক রকমের ভৌতিক ছবি আছে যেগুলো কোনোটারই কিন্তু শেষে কিন্তু কোনো সমাধান নেই। সেটা সবসময় হয়তো এমন হতে পারে রাজকান্দি রিজার্ভ ফরেস্ট পার্ট 2 নিয়ে আমরা কখনো আসতে পারি, হু নোজ। সেটাই। সুতরাং আজকে অপেক্ষা থাকো, হয়তো আগামীতে ভবিষ্যতে কখনো আবার একটা সেকেন্ড পার্ট শুনতে পারবে। আচ্ছা, এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য কুয়াশা টিমকে অনেক অনেক থ্যাঙ্কস। লিখেছে মাসুদ রানা। মোহাম্মদ সুমন লিখেছেন হোয়াট আ ভৌতিক স্টোরি, বাট আই এম নট অ্যাফ্রেড, আই থিঙ্ক ইটস ওনলি আ স্টোরি। হ্যাঁ, ভয় না পাওয়াই ভালো। আর গাদ্রবঙ্গা আসলে কি চায়? গাদ্রবঙ্গা আসলে বলি চায়। সে যেসব ধন রত্ন হোক কিংবা মূল্যবান জিনিসপত্র এনে দেবে তার একটা বিনিময় মূল্য সে চায়, এবং সেটা হচ্ছে যে তাকে পালন করবে সেই পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান, তাই না? হ্যাঁ। ক্রিমসন লাভ লিখেছেন কি শুনাই লাগো, যা শুনালাম আজকে সেটা শুনে ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা, কাটাটা ছিল বলেই তো পশম পোড়া গন্ধটা পেয়েছে, এটা লিখেছে অ্যালবার্টাস এমএফ। হতে পারে, আমরা জানি না, আমরা বললাম না আমরা এই সংশয়ের মধ্যে আছি আজকের গল্প নিয়ে। আচ্ছা, তোমরা আমার কমেন্ট পড়ো না তবুও বলছি নাইস, এটা লিখেছেন ইউসুফ হোসেন। কেমন আছে শারমিন আপু? আজকের গল্পটা ভালো লাগছে, আমি একা রুমে বসে শুনছি, খুব ভয় লাগছে। তোমাদের টিমকে অনেক ধন্যবাদ।
ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না, লিখেছে রনি বিশ্বাস। বেস্ট স্টোরি অফ কুয়াশা লিখেছে মাসুদ জানা। সাদিকুল আলম লিখেছে ভয়ানক স্টোরি বাট ভেরি ইন্টারেস্টিং। অনেক ধন্যবাদ সাদিকুল আলম, আশা করি আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক বড়। আর ফজলে রবি লিখেছেন অনেক ভয় লাগছে তবু শুনছি আপু, তোমাদের থ্যাঙ্কস এরকম গল্প আমাদের শোনানোর জন্য। আচ্ছা, আমি এগুলো হচ্ছে সব যখন মানে আয়োজনটা মানে গল্পটা চলছিল তখনকার SMS আমি পড়ে দিচ্ছি এই কারণে, কারণ তখন পড়া হয়নি, তখন পড়লে গল্প শোনানো হতো না, একটা ধরতে গেলে একটা বিড়ম্বনার মধ্যে আছি কুয়াশা নিয়ে। আচ্ছা, আর লিখেছে সাইফুল্লাহ তামু রেবেন, রিয়েলি কুয়াশা প্রোগ্রামটা জোস লাগছে, অনেক ধন্যবাদ। আর এটা লিখেছে এভার্স লাবিব, আপনি এমনিতেই বলবে এমনিতেই ভয় লাগছে, ব্যাকগ্রাউন্ড শুনে আরো ভয় লাগছে, ভেরি ইন্টারেস্টিং, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম লিখেছে অনেক ভালো লাগছে কুয়াশা। আশিক ইসলাম লিখেছে প্লিজ, এটা অন্য একটা আয়োজনের কথা লিখেছে, বিপি ভাইয়ের কথা এখন থাক। আর লিখেছে কাজী তানভীর রহমান, ফাটাফাটি লাগছে, ভয় পাই না পাই করেও আজকে ভয় লাগছে আপু, এই গল্প পেলে কোথায়, আজকে ঘুম গেছে আমার, প্লিজ টেক্সটটা পড়ো। এই গল্পটা যে আমাদেরকে দিয়েছে, যে স্ক্রিপ্ট লিখেছে, যারা সবার নামই বলবো শেষে, আগে SMS গুলো পড়ে নেই। আচ্ছা ঠিক আছে, এবার প্রতি দেখো কি লিখেছে। এটা ছিল আমার ফ্যান পেজেরটা। ফারজানা উত্তরা থেকে, আজকে আমরা যে সাহসিকতার সঙ্গে এই অনুষ্ঠান সবার সামনে উপস্থাপন করছি তার জন্য আমাদের সবার জন্য ভালোবাসা পাঠিয়েছে। সুন্দর একটি আয়োজনের জন্য কুয়াশার টিমের সবাইকে ধন্যবাদ জানিয়েছে তাজিম নারায়ণগঞ্জ থেকে। সাইফ বলছে কুয়াশা অসম, বাট আমাদেরকে কিছু আনসলভড মিস্ট্রি আজকেরটা আনসলভড মিস্ট্রি। আমি প্রথমেই বলেছিলাম যে কোনটা সলভড মিস্ট্রি কোনটা, তবে হ্যাঁ কোন মার্ডার কেস আমরা আনসলভড আনবো না, কিন্তু আনসলভড আনলে হয়তো যে কেসটা ক্লোজ হয়ে গেছে অনেক আগে সেরকম কিছু শুনতে পারো, বাট মোস্টলি আমরা সেটা আনক্লোজ থাকবে না। কিন্তু এই ধরনের রহস্যের কাহিনী কিন্তু কিছুটা মিস্টিরিয়াস কাহিনী কিছুটা আনসলভডই থাকবে। আমার মনে হয় সেটা তোমাদের মিস্ট্রিটা আরো থাকে ভালো আরো বাড়ে, সেটাতে আগ্রহটা আরো বাড়ে। মানে সেখানে তো তোমাদের একটা এন্ডিং, একটা শেষ তৈরি করে নেওয়ার সুযোগ রয়েছে, এটা তো আরো বেশি মজার আমার। আচ্ছা, দুবাই থেকে সানাশাদ দেখেছে আপু স্টোরিটা শুনতে অনেক ভয়, অনেক সুন্দর লেগেছে। আর রাশেদ জালকুড়ি আমরা বলেছি, হ্যাঁ সারাদিনের প্রস্তুতি নিয়ে বসেছিল আরিফ নরসিংদী থেকে কুয়াশা শুনবে বলে। আর কোন ওয়েব অ্যাড্রেস থেকে মিস্ট্রি ডাউনলোড করব জানতে চাই খোকন মাহমুদ বাঞ্ছারামপুর থেকে, এবিসি রেডিও BD.FM, সেখানে গিয়ে সংগ্রহশালা পাবে, সেখান থেকে কালকেই সবগুলো পর্ব। আজকে এটা 5ম পর্ব, কুয়াশা 5th এপিসোড চলছে, তুমি পার্টসে ডাউনলোড করতে পারবে। আগামীকালই সকালবেলা দিয়ে দেওয়া হবে, আগামী সন্ধ্যার সময় তুমি করতে, আগামীকাল বিকেলে বা সন্ধ্যায়। প্রহর খিলগাঁও থেকে বলেছে গল্পের শুরু থেকেই গা শিনশিন করছে, মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর গল্প। একেবারে সঠিক। মন ঢাকা থেকে লিখেছে আপু তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম প্রোগ্রামের জন্য, আই লাভ দিস শো, অনেক ভালো লাগছে স্টোরিটা শুনতে, মনে হচ্ছে ইনসিডেন্ট গুলো ডিরেক্ট দেখছি। তিনি লিখেছে ফার্মগেট থেকে আপু জনি ডেপের মুভিটার নাম কি আবার বলো, স্লিপি হলো, অনেক নাম করা বিখ্যাত ছবি। রাসনা গ্রিন রোড থেকে ভয়ে আম্মু রুমে চলে গিয়েছে এবং মনে হচ্ছে সে গাদ্রবাঙ্গাকে দেখতে পাচ্ছে। গাদ্রবাঙ্গাকে দেখতে পেলে আর একটা জিনিস অনুভব করবে, সেটা আমি পরে বলবো। আচ্ছা আচ্ছা, অনেকগুলো বন্ধু, তাদের অনেক অনেক কথাবার্তা। SJH লিখেছে মুন্নি, নিখিল চৌধুরী বলেছে নটরডেম কলেজ থেকে, জামাল খান সাতুরিয়া থেকে, লাবু, মেহেদি হাসান ব্রাহ্মণবাড়িয়া থেকে, সবাই ধন্যবাদ জানিয়েছে আজকের আয়োজনের জন্য। মাহমুদ লিখেছে SK স্বপন গাজীপুর থেকে, ফিরোজ চৌধুরী সাভার থেকে, আরিফিন রেদওয়ান গাজীপুর থেকে, আমিন সাব্বির শরীয়তপুর থেকে, সাইফ তিতাস কুমিল্লা থেকে, মুরাদ আছে আমাদের সঙ্গে রংপুর থেকে, ব্রাহ্মণবাড়ি থেকে, জিলানি, রোমা, জুমা এবং ইসমা 4 জন একসাথে শুনছে আমাদের। প্রচুর প্রচুর বন্ধু শুনছে। তো আজকে গল্প শেষ হয়ে গেছে, কাহিনী এখানেই শেষ। আমরা জানি না গাদ্রবঙ্গা কি, গাদ্রবঙ্গা কোথায় থাকে। আজকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে প্রত্যেকে ঘরের দরজা জানালা খুব ভালো করে বন্ধ করে শুয়ে পড়ুন। আর যদি হঠাৎ কখনো কোথাও পশম পোড়ার গন্ধ আসে নাকে, তাহলে একটা কথাই ভাবতে হবে বা মনে করতে হবে যে আমি বা তুমি, আমরা কি সত্যি গাদ্রবঙ্গা বিশ্বাস করি?
শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি আজকে কুয়াশা টিমে আমাদের সঙ্গে যারা কাজ করছে, প্রথমে যার নাম করতে হয় সেটা হচ্ছে খালিদ বিন ফয়জুর, যার কারণে এত চমৎকার আমরা মিউজিক স্কোর যা ব্যবহার করেছে, আমরা এত চমৎকার সাউন্ড এফেক্ট যেগুলো সমস্ত কিছু পাচ্ছি, এই কৃতিত্ব তার। এবং বিশেষ চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলছি, সাব্বিরের ক্যারেক্টারে অভিনয় করছে সাইফ, আঞ্জুমান মৌমিতা, শামীম হচ্ছে শাকিল, মিজানুর হচ্ছে সুমন, রমেশ হায়দার মঞ্জু,